প্রিয় লিসেনার্স, চলুন এখন একটি গ্রামের ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ ইমন। ওনার বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাঁশদোহা ইউনিয়নের বাঁশদোহা গ্রামে। এই ঘটনাটি 2008 কি 9 সালে ঘটেছিল। আর এখানে 3টি ঘটনা রয়েছে, যেই ঘটনাগুলো একই বছরই ঘটেছিল। চলুন প্রথম ঘটনায় যাই। প্রথম ঘটনাটা ঘটে এই ইমন ভাইয়ের বাবার সাথে। ওনার বাবা একজন ব্যবসায়ী, কাছাকাছি একটা বাজার রয়েছে, সেখানে ওনার ব্যবসা রয়েছে। ওখান থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। রাত তখন আনুমানিক 11টা সাড়ে 11টা বাজে। তো 2008-9 সালে রাত 11টা সাড়ে 11টা যে আহামরি রাত এটাও বলা যাবে না। তবে তখন ওনাদের গ্রামে বিদ্যুৎ প্রবেশ করছে ভাব, আশেপাশে বিদ্যুৎ চলে আসছে, চারদিকে যে আলোকিত বিষয়টা এরকম না, সব জায়গা বা সব বাড়িতে এই যে বিদ্যুৎ চলে আসছে বিষয়টা এরকমও না। বাড়িতে আসার সময় একটা বাঁশঝাড় পড়ে। তো এই বাঁশঝাড়ের ওখান দিয়ে উনি চলেও আসছেন, বাড়িতে ঢুকবেন, হঠাৎ করে মনে হলো বাঁশঝাড়ের বাঁশগুলো কোনো কারণে বেশ দুলে উঠলো। বাঁশগুলো যদি একসাথে নড়াচড়া করে ওঠে তখন কিন্তু কটকট কটকট শব্দ হয়। যারা বাঁশঝাড়ের নিচ দিয়ে কখনো আসা যাওয়া করেছেন, বাতাসে যখন বাঁশ দোলে তখন যে শব্দগুলো হয় সেগুলোর সাথে কিন্তু আপনারা পরিচিত। তো ওই রকম শব্দ হয়েছে, বিষয়টাকে উনি স্বাভাবিকভাবেই নিয়েছেন। কিন্তু হঠাৎ করে উনি শুনতে পান পেছন থেকে হুম 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 এইরকম আওয়াজ হচ্ছে। এরপর গোঙানির আওয়াজ শুরু হলো। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এখানে এই শব্দটা কোথা থেকে আসে, আগে তো কখনো এরকম হয়নি। উনি কি করেছেন, উল্টো ঘুরে কিছুটা এগিয়ে গিয়েছেন ওই বাঁশঝাড়ের দিকে, যে শব্দটা কোত্থেকে আসছে, কেউ বিপদে পড়লো কিনা এটা দেখার জন্য। কিন্তু উনি তখন যে জিনিসটা দেখতে পান, এটা দেখে উনি মারাত্মক ভয় পান। উনি দেখতে পান বেশ বড় আকৃতির একটা মানুষের মতো অবয়ব, সে মাথা নিচে পা উপরে বাদুড় যেভাবে ঝুলে থাকে ওই রকম বাঁশের কোন একটা কুঞ্চির সাথে ঝুলে আছে। এই অবয়বটার হাত চারটা হাত মাকড়সার মতো একসাথে নড়াচড়া করছে, আর ভয়ঙ্কর দৃষ্টিতে উল্টো হয়ে ঝুলেই এই ইমন ভাইয়ের বাবার দিকে তাকিয়ে আছে। ইমন ভাইয়ের বাবার সাথে যখন ওই অবয়বটা চোখাচোখি হয়েছে, তখনই ওই অবয়বটা কি করেছে, এক বাঁশ থেকে আর এক বাঁশে ঝুলে ঝুলে চলে যাচ্ছে। এভাবেই বাঁশটার ভেতরে গিয়ে ওই অবয়বটা মিলিয়ে যায়। উনি এটা দেখে মারাত্মক ভয় পান, দ্রুত বাসায় ঢুকে যান। তারপর বাসার সকলের সাথে এই ব্যাপারটা শেয়ার করেন। এরা যখন শেয়ার করেন তখন পরিবারের মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরে আসি যে এই ইমন ভাইয়ের মেজো দাদা, কারণ ওনার দাদারা হচ্ছেন 5 ভাই, মানে 5 দাদা রয়েছেন আর কি। তো ওই মেজো দাদা উনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। মসজিদটা অনেক পুরনো, পূর্বে ওই মসজিদটা ছিল মাটির, এখন অবশ্য সেটা রেনোভেট করা হয়েছে বিভিন্ন ভাবে। উনি অনেক রাতের বেলা ফিরছিলেন কোন একটা কাজ সেরে। উনি যখন মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন তখন হঠাৎ করে ওনার চোখ চলে যায় মসজিদের দরজার দিকে। দরজা জানালা তো বন্ধই ছিল, কিন্তু মনে হচ্ছিল দরজার নিচ দিয়ে আলো বের হচ্ছে, আর 2 দরজার মাঝখানে সামান্য যে ফাঁকা অংশটা থাকে ওই দিক দিয়ে আলো বের হচ্ছে। উনি চিন্তা করলেন যে এই আলো কোত্থেকে আসে। ওই সময় কিন্তু মসজিদে ইলেকট্রিসিটি ছিল না, হারিকেন জ্বালিয়ে ওনারা নামাজ পড়তেন, বিশেষ করে মাগরিব এবং এশার নামাজ। চিন্তা করলেন যে কি ব্যাপার, এইখানে এত আলো কিসের। এখন যদি কোন একটা পাওয়ারফুল এলইডি বাল্ব জ্বালানো হয় তখন যেরকম আলো, ওই রকম আলো মনে হচ্ছিল ওই মসজিদের মধ্যে। উনি অবাক হয়ে যান। উনি অবাক হয়ে মসজিদের দিকে এগিয়ে যান যে রাতের বেলা মসজিদে কারা। উনি এগিয়ে গিয়ে আলতো করে দরজাটা টাচ করেন। আলতো টাচেই দরজার এক পাল্লা কিছুটা খুলে যায়। উনি দেখতে পান ইমামের জায়গায় একজন দাঁড়িয়ে আছেন, তার পেছনে 8-9 জন মনুষ্য অবয়ব আছে। দেখতে মানুষের মতো মনে হচ্ছে, কিন্তু চেহারা বোঝা যাচ্ছে না। এরা নামাজ পড়ছে। যে সূরা কিরাত গুলো পড়ছে এই সূরা কিরাত গুলোর সাথে উনি পরিচিত, ছোট ছোট সূরা দিয়েই নামাজ পড়ছিলেন আর কি। উনি যখন বুঝতে পারলেন সূরাটা শেষ হয়ে যাচ্ছে, রুকু সেজদা করবেন,
উনি একটা পর্যায়ে ওখান থেকে কিছুটা দূরে সরে আসেন, তখনও কিন্তু দরজার পাল্লাটা বেশ খোলাই ছিল। উনি মসজিদের একদম বাইরে এসে ওনাদের দিকে তাকিয়ে আছেন। যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরানো হয়, দুই পাশে সালাম ফিরে নামাজ যখন শেষ করা হয় আর কি, তখন হঠাৎ করে ঝিঝি পোকার মতো এক ধরনের আওয়াজ শুরু হয়ে যায়, চি 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 শব্দ শুরু হয়ে যায়। এরপর মুহূর্তের মধ্যেই ওই অবয়বগুলো ভ্যানিশ হয়ে যায়, ওই আলো একদম মিলিয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এটা তো গেল দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা। এবার আসি ইমন ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। ইমন ভাই তখন ছোটই বলতে হবে, ওনার বয়স তখন 6 কি 7 বছর। ওনাদের ঘরে তখন টেলিভিশন ছিল না, তো ওনারা তো 5 দাদা। কোনো কারণে হয়েছে কি, এই কয়েকজন দাদার মধ্যে বেশ ঝগড়াঝাটি হয়েছে, অনেকে একজন আরেকজনের বাসায়ও যাচ্ছে না এই ঝগড়াঝাটির কারণে। এখন ইমন ভাই বা ওনার যে অন্যান্য চাচাতো ভাইরা আছেন তারা তো ছোট মানুষ, ওনারা তো আর এই সমস্ত ঝগড়াঝাটির ভিতরে নাই। তো ইমন ভাইদের বাসায় টেলিভিশন ছিল না ওই সময়, কিন্তু ওই এলাকার মধ্যে ওনার এক চাচার বাসায় টেলিভিশন ছিল। ওই চাচার বাবাও ওনার একজন দাদা হয় আর কি। তো ওই বাসায় এখন ঢুকবে কিভাবে, ঝগড়াঝাটি হয়েছে, ঢোকা কি যায়? ওই বাসার যে টেলিভিশনটা, ওই টেলিভিশনটা অনেক সময় জানালা যেটা রয়েছে, জানালার ওখানে দাঁড়িয়েও দেখেছেন ইমন ভাই। উনি কি করেছেন, ওই জানালার ওখানে গিয়ে টক টক করে শব্দ করেছেন। তো ওনার এক চাচা ভাই জানালা খুলে দেয়, উনি জানালার ওখানে দাঁড়িয়ে টেলিভিশন দেখছেন। উনি যেখানে দাঁড়িয়েছেন ওখান থেকে যে মসজিদের কথা আমরা বললাম মাত্রই, এই মসজিদটা দেখা যায় স্পষ্ট। ডানে বা বায়ে এক পাশে তাকালেই মসজিদটা দেখা যায়। উনি মসজিদের দিকে তাকিয়ে আছেন, মাঝে মাঝে চোখ চলেই যাচ্ছে, যেহেতু জানালার বাইরে দাঁড়িয়ে আছেন, ভেতরে ঢোকেন নাই উনি। টেলিভিশন দেখতে দেখতে হঠাৎ করে ওনার চোখ যায় মসজিদের দেয়ালের দিকে। উনি দেখেন যে একটা মানুষ কিছুটা লম্বা, খুব লম্বা তা না, দাঁড়িয়ে আছে, এক হাত দেয়ালের সাথে লাগিয়ে দাঁড়িয়ে আছে, অন্য হাত দিয়ে ইশারা করে ইমন ভাইকে ডাকছে। ইমন ভাই তার দিকে তাকানোর পর আরো একটা ভয়ঙ্কর জিনিস উনি দেখতে পান। ওই জিনিসটার হাত দুটো নয়, ওই জিনিসটার হাত 4, 2 হাত কোমরে দিয়ে রেখেছে, মানে আমরা অনেক সময় 2 হাত কোমরে রাখি না, ওইভাবে রেখেছে। এক হাত দেয়ালের সাথে ঠেস দিয়ে রেখেছে, অন্য হাত দিয়ে ইশারা করে ডাকছে। একটা পর্যায়ে শব্দ করেই ডাকে, ইমন, এই ইমন, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এইভাবে ডাকছে। তো এটা দেখার পর এই ইমন ভাই উনি চিন্তা করেছেন যে কি ব্যাপার, এটা আবার কে? উনি চিন্তা করেছেন ওনার কোনো চাচা হবে না কি। তো এটা আসলে প্রথম দিকে উনি বুঝতে পারেন নাই ওইভাবে। এরপর উনি ভেতর থেকে, ওনার এক চাচা আছে, চাচাকে বলছে যে চাচা, একজন দাদার নাম বলছে, মেরু দাদা বা কোন একজনের নাম বলছে যে দাদার কি 4 হাত নাই? তখন চাচা বলছে, আরে দূর, কি বলিস এগুলা, মানুষের 4 হাত হয় না। তখন উনি কিছুটা ভয় পেয়ে যান যে তাহলে আমি কি দেখলাম এটা। এরপর উনি টেলিভিশন দেখা বন্ধ করে বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার পাশে কেউ একজন হেঁটে যাচ্ছে। অনেক সময় আমরা যদি সোজা তাকিয়েও যাই, পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায়, তার চেহারা না দেখলেও আমরা কিন্তু বুঝতে পারি যে পাশ দিয়ে একজন যাচ্ছে। উনি তখন আবার তাকান তার দিকে, এবারও দেখতে পান ওই 4 হাতওয়ালা ওই অবয়বটা। এবার ওই অবয়বটা তার দিকে একটু রেগে তাকিয়ে পেছন দিকে ঘুরে লাফানো শুরু করল, লাফিয়ে লাফিয়ে মসজিদের অন্য পাশে চলে গিয়ে মিলিয়ে গেল। এটা দেখুন মারাত্মক ভয় পান, দ্রুত বাসায় চলে আসেন। তো এটাই ছিল ঘটনা। পরবর্তীতে একজন হুজুরের মাধ্যম দিয়ে ওনারা জানতে পারেন যে এই জায়গাটাতে একটা 4 হাতি পিশাচ আস্তানা গেড়েছে। আবার এখানে 10-12 জন খুব ভালো পরহেজগার জিনও রয়েছে যারা এই মসজিদে নামাজ পড়ে। আর এই জিনদের কারণেই এই পিশাচটা এই বাড়ি সহ আশেপাশের বাড়ির লোকজনদেরকে তেমন একটা ক্ষতি করতে সক্ষম হচ্ছে না, তবে মাঝে মাঝে সে ভয় দেখায়। এবং কাউকে যদি সে তার গ্রিপে একবার পায়, মানে তার করায়ত্ত, বা সে যদি কাউকে একটা করায়ত্ত করে নিতে পারে, তাহলে কিন্তু তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তবে এখন পর্যন্ত ওই 4 হাতি পিশাচটা তেমন কোনো ক্ষতি করতে পারে নাই আল্লাহর রহমতে, কারণ তাকে প্রতিহত করার জন্য 8 থেকে 10 জন আল্লাহওয়ালা জিন তারা সব সময়
তাকে নজরদারিতে রাখে, এই জন্যই সে ওইভাবে সফল হচ্ছে না। এটাই ছিল ঘটনা। ওই মসজিদের ওখানে মূলত বেশ কিছু বিষয় রয়েছে। কারণ হচ্ছে যখন ওই মেজো দাদা উনি যখন ওই 8 থেকে 10 জন অবয়বকে দেখেছিলেন, মসজিদের জায়গা নিয়ে একটা ঝামেলা হওয়ার কারণে কিছুদিন মসজিদটা পরিত্যক্ত অবস্থায় ছিল। এই জন্যই মূলত উনি যখন ওদিকে যাচ্ছিলেন হঠাৎ করে চমকে উঠেছিলেন কি ব্যাপার, মসজিদের ভিতরে কি। এরপর উনি কিন্তু আগ্রহ নিয়ে ভেতরে দেখেছেন যে বিষয়টা এরকম। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ইমন ভাইকে। দারুণ 3টি ঘটনা আমাদের সাথে শেয়ার করছেন, ছোট ছোট 3টি ঘটনা, তবে 3টি ঘটনা একটা অন্যের সাথে সম্পর্কযুক্ত। আশা করছি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম আরজু আহমেদ মুন্না। উনিও সৌদি আরবের রিয়াদে রয়েছেন। ওনার দেশের বাড়ি গাজীপুর জেলার টঙ্গী উপজেলার এরশাদনগর 8 নং ব্লকে। ঘটনার এক্সাক্ট সাল উনি বলতে পারেন নাই, তবে উনি বলেছেন যে 2005 থেকে 10 সালের মধ্যবর্তী কোনো একটি সালে ঘটেছে। সময়টা শীতকাল ছিল। ওই সময় ওনার বয়স ছিল 13 থেকে 15 বছরের মধ্যবর্তী। এক সকালবেলা উঠে উনি জানতে পারেন ওনাদেরই পাশের এলাকার এক নানা, সেই নানা দুঃসম্পর্কের আত্মীয় হন ওনাদের। তার নাম হচ্ছে কবির। এই কবির নানার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, উনি আহত। ওনার পরিবারের সদস্যরা কবির নানাকে যখন দেখতে যাচ্ছিলেন উনিও সাথে গিয়েছিলেন। উনি যখন কবির নানাকে দেখতে গিয়েছেন এরপর জানলেন যে কবির নানার সাথে কি ঘটেছিল। সেই ঘটনাটি মূলত আমাদেরকে পাঠিয়েছেন। চলুন ঘটনায় চলে যাই। এই যে কবির নানা, উনি প্রতি রাত্রেই ওনার এক বন্ধুর সাথে নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন। ওনাদের গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে নৌকা বেয়ে আরেকটি গ্রাম। ওটা একটা বিল, তবে বিলের যেই অংশটা ওনাদের বাড়ির কাছাকাছি জায়গায় শুরু হয়েছে ওখানে বেশ কয়েকটি গার্মেন্টস আছে। গার্মেন্টসের দূষিত পানিগুলো ওই অংশে পড়ার কারণে পানি খুব ময়লা হয়ে গেছে। ওখানে মাছ আসলে পাওয়া যায় না বললেই চলে। এই কারণেই ওই দূরে ওনাদেরকে যেতে হয়। তো ওনাদের বাড়িটা যেখানে, ওখান থেকে বিলের ওই অংশে আসতে সময় তো লাগেই, 1 কিলোমিটারও প্রায় বেশি একটু। যখন ওনারা নৌকা নিয়ে যান এর মধ্যবর্তী একটি জায়গায় একটা খেলার মাঠ পড়ে। এই যে মুন্না ভাইরা ওখানে খেলাধুলা করতেন আর কি। এই খেলার মাঠের পাশেই রয়েছে একটি বড় পুকুর। এই পুকুরের চারপাশে বাঁশঝাড়, বড় বড় তাল গাছ রয়েছে 8 থেকে 10টা, তারপর তেঁতুল গাছ আছে। জায়গাটা বেশ ভয়ঙ্কর। বেশ কিছু ভয়ের ঘটনা ওখানে ঘটে, এই জন্য ভয়ঙ্কর। আর ভয়ঙ্কর হলেও ওইটার আশেপাশে কিন্তু বেশ কয়েকটা ঘর বাড়িও আছে। এই জায়গাটার সাথে ধান ক্ষেত রয়েছে, ধান ক্ষেতের সাথেই লাগোয়া বিল। সন্ধ্যার পর জায়গাটা খুব নীরব আর ভুতুড়ে হয়ে যায়। তো ঘটনা যখন ঘটে, শীতকাল তো ছিলই, ওই রাতে আবার শীতটা খুব বেশি পড়েছে। তো ওনার যে বন্ধু, মানে কবির নানার যে বন্ধু, উনি খবর পাঠান লোক মারফত যে ওনার শরীরটা ভালো লাগছে না, উনি যেতে পারবেন না। সাধারণত ওনারা দুজন মিলে রাত 12টার পরই বের হয়ে যেতেন। এখন 2 বন্ধু সবসময় একসাথে মাছ ধরেন। এখন এক বন্ধু নাই, কবির নানা ভাবছেন যাবেন কি যাবেন না। এখন সমস্যা দেখা দিল যে কবির নানা তো আসলে এই মাছ ধরার উপরই নির্ভরশীল। উনি ওনার পরিবার নিয়ে চলেন এই মাছ বিক্রির টাকা দিয়ে। এখন এক রাত যদি না যান তাহলে পরের দিন বাড়ির খাবার উনি কিনবেন কিভাবে? 2 বন্ধু মিলেই তো সবসময় মাছ ধরেন, এখন কি আর করা, একাই যেতে হবে। উনি একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বের হয়ে গেলেন বাড়ি থেকে রাত 12:30টার কিছু সময় পর। এরপর নৌকায় উঠে নৌকা চালানো শুরু করলেন। বিলের ওই জায়গাটাতে যেতে প্রায় 45-50 মিনিটের মতো সময় লাগলো। উনি চলে আসেন, মাছ ধরা শুরু করেছেন। মোটামুটি ঘন্টাখানেক মাছ ধরেছেন। মাছ আল্লাহর রহমতে ভালোই পেয়েছেন। শীতটা তো খুব বেশি পড়েছিল ওই রাত্রে, এই জন্য বেশি মানুষ মাছ ধরার জন্য বের হয় নাই। ওখানে যে শুধু ওনারা মাছ ধরতে আসতেন বিষয়টা এরকম না, আরো অনেক মানুষই ওই জায়গার আশেপাশে মাছ ধরতেন। তো উনি চিন্তা করলেন যে না, আজকে আর মাছ ধরবো না, একে তো শীত বেশি পড়েছে। তারপর উনি একা যাই বাড়ির দিকে রওনা দিয়ে, এই চিন্তা করে উনি জাল গুছিয়ে নিয়ে নৌকা নিয়ে রওনা দিয়েছেন। কিছুক্ষণ আসার পর ওই যে জায়গাটার কথা আমরা শুরুতে বলেছিলাম যে বিলের পাশে খেলার মাঠ রয়েছে, পুকুর, তাল গাছ, বাঁশঝাড়, তেঁতুল গাছ, ওই জায়গাটার কাছেই যখন উনি আসেন আর কি নৌকা চালাতে চালাতে, তখন হঠাৎ করে খেয়াল করলেন ওই যে তাল গাছ যেগুলো, ওখানকার যে জায়গাটা, ওই জায়গার ওইখান থেকে 4 থেকে 5 বছর বয়স হবে এরকম একটা বাচ্চা ছেলে হাঁটাহাঁটি করছে। উনি তো
ওই গ্রামের লোক। উনি চিন্তা করেছেন যে কার ছেলে রাতের বেলা মনে হয় পথঘাট ভুল করে এখানে চলে আসছে, এত রাতে এই ছেলেটা কিভাবে আসলো উনি চিন্তা করছেন আর কি। আর গ্রামের মানুষ রাতের বেলা মাছ ধরেন, কবিনারা তো ভয় ডর আসলে কমই একটু। উনি স্পষ্ট ভাবে ওই বাচ্চাটাকে দেখেছিলেন। উনি এটাকে কোনো প্যারানর্মাল কিছু ভাবেন নাই, উনি স্বাভাবিকভাবে নিয়েছেন যে ভুল করে বা অনেকে ঘুমের ঘরে বেরিয়ে যায় না ঘর থেকে, ওই রকম হয়তো বা বের হয়ে গেছে, বা রাতের বেলা ওয়াশরুমের জন্য বের হয়েছে ঘুমের ঘরে, এরপর আর পথ খুঁজে পাচ্ছে না, হাঁটতে হাঁটতে দিকে চলে আসে, এরকম হয় অনেক সময়। সময়টা উনি বলেছিলেন যে রাত তখন 3টা কি 4টার মধ্যেই হবে সময়, এরকমই আন্দাজ করেছিলেন। উনি কি করেছেন, নৌকাটা তীরে নিয়ে একটা জায়গায় কোনোভাবে আটকে ওই বাচ্চাটার দিকে উনি এগিয়ে যাচ্ছেন। বাচ্চাটাও তাকে দেখে ওই তাল গাছের নিচ থেকে হেঁটে কবিনার কাছে আসছে, তো উনি এগিয়ে যাচ্ছেন, বাচ্চাটাও আসছে। তো কাছাকাছি আসার পর কবিনা জিজ্ঞেস করছেন, এ কিরে তুই কোন বাড়ির রে, এত রাতে এখানে কিভাবে আসলি? তাই বাচ্চাটা না কিছু বলে না। কয়েকবার এই একই কথা জিজ্ঞেস করতেই বাচ্চাটা বলে ওঠে, হে কবির মাছ দে। এতটুকু বয়সী একটা বাচ্চা ছেলে, কবির নানা যিনি মধ্যবয়স্ক, উচ্চতা তার প্রায় 6 ফিট, এইরকম একটা বয়স্ক মানুষকে বলছে হে কবির মাছ দে, এটা একটা বেয়াদবি। উনি বেশ অবাক হয়েছেন। উনি বলছেন যে এই কি করছ তুই, মাছ দে মানে? আরে তুই মনে হয় ভুল করে চলে আসিস এই সাইডটাতে, এই সাইডটা কিন্তু ভালো না, চল চল আমার নৌকায় ওঠ, তোকে বাড়িতে দিয়ে আসি। কোন বাড়ি তোর? তখন ওই বাচ্চাটার ভয়েস আরো চেঞ্জ হয়ে যায়। শুরুতে বলেছিল বাচ্চার কণ্ঠে, কিন্তু এবার মনে হচ্ছে বেশ গম্ভীর এবং বয়স্ক লোকের কণ্ঠে বলে ওঠে, হে কবির তোকে না মাছ দিতে বলছি, তোর নৌকায় মাছ আছে না, দে মাছ দে। এই কথা বলেই বাচ্চাটা নিজে ওই নৌকার দিকে চলে যায়। নৌকায় ওঠার পর নৌকার উপরেই কিন্তু একটা পাত্র ছিল, যে পাত্রের মধ্যে মাছগুলো রাখা ছিল। সে কি করেছে, বড় একটা হা করেছে, হা করে ওই মাছ রাখার যে পাত্রটা এটা উঁচু করে মুখের মধ্যে ঢেলে দিয়েছে। মুহূর্তের মধ্যে মাছগুলো সে খেয়ে শেষ করে ফেলে। এইবার কবির নানা বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কিছু না, যেহেতু উনি অনেক বছর যাবৎ মাছ ধরেন, এইটা যে এই মেছো পিশাচ এটা বুঝে গেছেন। আর এই প্রথম উনি এমন ভয়ানক জিনিসের সামনাসামনি হলেন। সবসময় তো ওনার বন্ধুর সাথে মাছ ধরতেন, এরকম ভয়ানক জিনিসের মুখোমুখি কখনো হন নাই। এমনি টুকটাক জিনিসের অভিজ্ঞতা তো রাতের বেলা মাছ ধরতে গেলে সবাই পায়, কিন্তু এরকম কোন ভয়ঙ্কর জিনিসের মুখোমুখি উনি এর আগে হন নাই। কবির নানা তো ভয়ে ওইখানেই দাঁড়িয়ে সব দেখছেন, কারণ উনি যে দৌড় দিয়ে সরে যাবেন, উনি যাবেনটা কোথায়? আশেপাশে তো শুধু বিল আর ধান ক্ষেত, আর এই নৌকাটাই ওনার একমাত্র সম্বল। আর নৌকা আছে ওনার জাল, যেটা দিয়ে উনি মাছ ধরেন। এটা উনি যে রেখে চলে যাবেন, ওনার কি হবে? আর উনি যে দৌড় দেবেন সেই শক্তিটাও ওনার শরীরে ওই মুহূর্তে ছিল না। এদিকে ওই মেছো পিশাচটা মুহূর্তের মধ্যে সব মাছ খেয়ে ব্যাঙের মতো একটা লাফ দিয়েছে, এক লাফে আবার ওনার সামনে এসে পড়ছে। এরপর বলছে গম্ভীর কণ্ঠে, অনেক দিন ধরে তোকে ধরার সুযোগে আছি, এইখান দিয়ে যাস আসিস, মাছ নিয়ে যাস, তোরা দুজনে একসাথে থাকিস দেখে কিছুই করতে পারি না। কিছু করতে পারি না দেখেই তোর উপর আমার খুব রাগ। তোর কাছ থেকে একটা মাছও এ পর্যন্ত নিতে পারি না। অনেকটাই ভয় ভীতি দেখায় মাছ টাছ নেই, তাহলে তোর কাছ থেকে এখনো পর্যন্ত নিতে পারি নাই। আজকে তোরে পাইছি রে, আজকে আমার সব ক্ষোভ তোর উপর মিটাবো। এই কথা বলেই ওই পিশাচটা কবির নানাকে প্রচন্ড জোরে এক ধাক্কা দেয়। এক ধাক্কায় নানা ছিটকে গিয়ে উপরের দিকে পড়ে। মানে নিচ দিকে তো ঢালু, ওই বিল পানি, এইটা না, উনি উপরের দিকে গিয়ে পড়েছেন এক ধাক্কায়। আর ধাক্কা দেওয়ার পর নানা যখন মরে গেছেন, এরপরে ওই বাচ্চাটা নানার বুকের উপর উঠে বসে। নানা তখন কোন রকমের ধাক্কা দিয়ে ওই পিশাচটাকে একটু দূরে ফেলে দেন। আর তখন নানা দেখেন যে মুহূর্তের মধ্যেই তার চোখের সামনেই এই বাচ্চাটা বড় সাইজের একটি কুকুরে রূপান্তরিত হয়। আর কুকুরের রূপান্তরিত হয়েই নানার উপর ঝাঁপিয়ে পড়ে, নানাকে আক্রমণ করে, নখ দিয়ে আঁচড় দেয়, দাঁত দিয়ে কামড় বসিয়ে দিয়েছে, একদম রক্তারক্তি অবস্থা। নানা আসলে এই কুকুরটার সাথে পেরে উঠছিলেন না, তার শরীরটা মুহুর্মুহু আক্রমণে ক্ষত বিক্ষত করে ফেলছিল। নানা বুঝতে পারেন যে তার বাঁচার আর কোনো আশা হয়তো বা নাই।
এমত অবস্থায় উনি যতটুকু দোয়া কালাম জানতেন সেটা পড়তে থাকেন। ওই সময় কুকুরটা খুব একটা বেশি আক্রমণ করতে পারছিল না দোয়া কালাম পড়ার কারণে। এরই মধ্যে নানা দোয়া পড়তে পড়তে একটি ছোট্ট লাঠির মতো বা কাঠির মতো কিছু খুঁজতে থাকেন, পেয়েও যান। বিভিন্ন জায়গায় এরকম ছড়িয়ে ছিটে থাকে আর কি। তো এটা দিয়ে উনি মাটির উপর একটা বৃত্ত এঁকে ফেলেন। যখনই বৃত্ত এঁকেছেন তখন ওই বৃত্তের মধ্যে ওই কুকুরটা ঢুকতে পারে না। নানা ওই বৃত্তের মাঝখান বরাবর বসে পড়েন, মাথা নিচু করে বসে পড়েন। ভয়ে আসলে ওইটার দিকে উনি তাকাতে পারছেন না। ওই জিনিসটা বৃত্তের চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে আর গড় 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 শব্দ করছে, তার উপর আক্রমণ করতে আসছে। মাঝে মাঝে হয় কি, ওই কুকুর রূপী অবয়বটা পেছন দিকে সরে যায়। অনেক সময় দেখি না, কুকুর বা অন্য কোনো কিছু আক্রমণ করার জন্য পিছন দিকে সরে গিয়ে তীব্র গতিতে আবার ঝাঁপিয়ে পড়ে। তো ওই অবয়বটা আক্রমণাত্মক ভঙ্গিতে পেছন দিকে সরছে, মানে হচ্ছে সে শক্তি সঞ্চয় করছে, এখনই আবার সামনের দিকে আক্রমণ করবে দৌড়ে এসে। তো সে কি করে, সামনের দিকে দৌড়ে আসতে থাকে, মনে হচ্ছে এখনই বৃত্ত ভেদ করে ভিতরে ঢুকে কবির চাচাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। কিন্তু যতই চেষ্টা করুক ওই বৃত্তের সীমানা এসে সে থেমে যায়, সে আর আসতে পারে না। মনে হচ্ছে অদৃশ্য কোনো একটা কাঁচের দেয়াল চতুর্দিকে তৈরি হয়ে গেছে, সে বারবার ওখানে এসে বাধা প্রাপ্ত হচ্ছে। বৃত্ত আকারে কাজটা কবির নানা 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে করেছিলেন বলে উনি জানিয়েছিলেন আর কি। তো এভাবে চলছিল। কবির নানা প্রচন্ড ভয় পাচ্ছেন, উনি মাথা নিচু করেছিলেন, ভয়ে সামনের দিকে তাকাতে পারছিলেন না। তো ওনার তো ভয়ে কলিজা ফেটে মরে যাওয়ার উপক্রম হয়েছিল। পিশাচটা একটা পর্যায়ে কুকুরের রূপ পরিবর্তন করে আরো ভয়ঙ্কর ধরনের রূপ ধারণ করতে থাকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে। নানা মাঝে মাঝে হালকা করে মাথাটা উঁচু করে দেখছিলেন যে ওই পিশাচটা কি করছে। উনি কিন্তু বেশ সাহসী মানুষ ছিলেন, কিন্তু ঘটনার যে ভয়াবহতা ওনার সামনে হচ্ছিল এতে করে বেশ ভয় পেয়ে গেছিলেন। যতই সাহসী মানুষ থাক না কেন, এই অবস্থায় সাহস কতক্ষণ ধরে রাখা যায়। একটা পর্যায়ে উনি খেয়াল করলেন এই পিশাচটার ভয়ানক আওয়াজ আস্তে আস্তে কমছে। দূরে একটা মসজিদ ছিল, এটা উনি জানতেন। আর শীতকালে যেটা হয়, ফজরের আজানটা তো বেশ দেরিতেই দেয়। গরমকালে কিন্তু এই সময় ফজর আজান দিয়ে দেয়। উনি চিন্তা করছেন যে ফজরের আজানটা কখন দেবে। যখন উনি বুঝতে পারলেন যে পিশাচটার গর্জন গর্জন অনেকটা কমে আসছে, তার মানে ফজর ওয়াক্ত ঘনিয়ে এসেছে। এরই মধ্যে আল্লাহর রহমতে সময় হয়ে যায় ফজর আজানের। মসজিদের মাইকে আজানের শব্দ ভেসে আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। আর ওই সময় ওই পিশাচটা এমন একটা আকৃতি ধারণ করে, ব্যাং টাইপের কিছু একটা, কিন্তু ব্যাং না। ওই জিনিসটার মুখটা কবির নানার দিকে ঘোরানো ছিল। ওই অবস্থাতে বলে ওঠে, ভাবিস না, সময় শেষ, আবার দেখা হবে তোর সাথে, আবার ধরি তোরে, তখন বুঝবি মজা কেমন লাগে। এইটা বলার পরেই ওই ব্যাংটা পেছন দিকে লাফ দিতে থাকে। অর্থাৎ ব্যাং যদি লাফ দেয়, মুখটা যদি সামনের দিকে থাকে, সামনের দিকে মুখ রেখে উল্টো দিকে লাফ কিন্তু ব্যাং দেয় না, সাধারণত ঘুরে সামনের দিকে লাফ দেয়। ওই ব্যাঙের মতো, ব্যাঙই বলছি কারণ ওটা ব্যাঙের মতোই লাফাচ্ছিল, কিছুটা ব্যাঙের মতোই ছিল, এটাই জানিয়েছেন কবির নানা। সে উল্টো দিকে লাফাতে থাকে। সে এক লাফ দেয়, 50-60 হাত পেছনে গিয়ে পড়ে, আবার লাফ দেয়, আবার লাফ দেয়। এক একটা লাফে লাফে কয়েকটা ধান ক্ষেত পাড়ি দিয়ে সে চলে যাচ্ছে। এইভাবে দিতে দিতেই সে হাওয়ায় মিলিয়ে যায়। কবির নানা বুঝতে পারেন যে আলহামদুলিল্লাহ বিপদ এখন কেটে গেছে। তো এই জিনিসের আক্রমণে ওনার পোশাক আশাক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। শরীরে তো আসলে পোশাক ওইভাবে রাখতেও পারেন নাই এরকম আক্রমণের কারণে। উনি দ্রুত ওনার পোশাকগুলো ঠিকঠাক করে আবার উনি বাড়ির দিকে রওনা দেন। উনি বাড়িতে চলেও আসেন আল্লাহর রহমতে। বাড়িতে এসেই উনি চিৎকার দিয়ে ওনার স্ত্রীকে ডাকতে থাকেন। কয়েকবার ডাক দিয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো ওনার চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখে যে ওনার শরীরে এইরকম ক্ষতবিক্ষত অবস্থা, শরীরে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে। বোঝাই যাচ্ছে হিংস্র কোনো প্রাণী ওনার উপর আক্রমণ করেছে। তো ওনাদের বাড়ির 5 থেকে 6 বাড়ি পরেই ওই এলাকারই একজন ডাক্তার রয়েছে। তো এত ভোরবেলা তো উনি আসলে দোকান খোলেন নাই, তাই ওনার বাড়ি থেকেই তাকে ইমার্জেন্সি ডেকে আনা হয়। ডাক্তার এসে ব্যান্ডেজ করে দেন, ওষুধ দেন, আরো কিছু পরামর্শ দেন। কারণ যেহেতু কুকুরের আক্রমণ, সেটা কোন জিন রূপ লাভ, মানে ওই কুকুরের রূপ লাভ করেই তার উপর আক্রমণ করুক আর যাই করুক, ইনজেকশন দিতে হবে। তো এই পরামর্শগুলো দিয়ে যান।
পরের দিন সকালবেলা যে মানে চারদিকে খবর উঠে যায় যে কবির নানাকে আক্রমণ করেছে জিনে, এই খবর যখন এই মুন্না ভাইদের বাড়িতে আসে, তখন মুন্না ভাই তার পরিবারের সাথে দেখতে গিয়েছিলেন কবির নানাকে। তখন এই ঘটনাটি শুনেছিলেন। গিয়ে দেখেন যে কবির নানা একটি কাঠের চেয়ারে বসে আছেন, তার শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ লাগানো, বিভিন্ন জায়গায় তখনও রক্ত ছোপ ছোপ ব্যান্ডেজের উপর দিয়েও দেখা যাচ্ছে, এমন একটা অবস্থা আর কি। উনি এই ঘটনার পর মাছ ধরা একদমই ছেড়ে দেন। উনি অনেকদিন অসুস্থ ছিলেন, ভারী কোনো কাজ কাম আসলে ওইভাবে উনি করতেও পারেন নাই। আল্লাহর রহমতে যখন উনি অনেকদিন পর সুস্থ হয়ে যান, তখন উনি মালয়েশিয়াতে চলে যান। তো আল্লাহর রহমতে উনি আর কোনো সমস্যা ফেস করেছেন বলে শোনা যায় নাই। তো এটি জানিয়েছেন মুন্না ভাই। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, মাছের ঘটনা আমাদের ভৌতিক ঘটনার জগতে ক্লাসিক্যাল ঘটনা বলতে হবে, কারণ কোন একটা এপিসোড করলে মাছের ঘটনা ছাড়া এপিসোডটা মনে হয় কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য মাছ ধরা রিলেটেড অনেক ঘটনাই আমরা পাই। মাছ ধরা রিলেটেড ঘটনাগুলো অনেক ক্ষেত্রে কিছু কমন থাকে আর কি। তারপরও এই ঘটনাগুলো আমাদের সকলের মধ্যেই ভিন্ন ধরনের এক অনুভূতি সৃষ্টি করে। চলুন আমরা চলে যাই এবার নতুন আরো একটি ঘটনায়। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান সজীব। ওনার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ধানকোড়া শ্যামবাজার এলাকায়। ঘটনাটি উনি ওনার আম্মুর মুখ থেকে শুনেছেন, আর ওনার আম্মু শুনেছে তার দাদির কাছ থেকে। তখন সবেমাত্র নবান্নের ধান কাটা হয়েছে। কাশিয়ানী উপজেলার সামনেই কিন্তু একটি নদী রয়েছে, বারাশিয়া নদী। এই নদী পার হলে অপর পারে ফরিদপুর জেলার আলপাডাঙ্গা থানার মালাগ্রা, আর সেখানেই এই সজীব ভাইয়ের মামা বাড়ি। তো ঘটনাটা যেহেতু ওনার আম্মু বলেছে, এই কারণে তার মতো করে আমরা উপস্থাপন করছি। নবান্নের ধান কাটা শেষ হয়েছে, ধান ঝাড়া বাছাই করা এগুলো শেষ হওয়ার পর গ্রামে কিন্তু পিঠার একটা উৎসব চলে আসে। তখন হাঁসের মাংস বা মুরগির মাংস এর সাথে চিতই পিঠা দুর্দান্ত হয়। এটা কিন্তু এখনো গ্রামে নবান্ন যখন হয় তখন, বা নতুন ধান যখন ঘরে তোলেন গেরস্থ বা কৃষকেরা, তখন কিন্তু এই উৎসবটা আছে, অনেক আগে থেকে আছে, এখনো আছে। এটা বাঙালির একটি অনেক আগের সংস্কৃতি। যেহেতু নবান্নের ধান কাটা হয়েছে, এই কারণে ওই বাড়িতেও পিঠা বানানো হচ্ছে। তখন ওনারাও সিদ্ধান্ত নিয়েছেন যে হাঁসের মাংস ওনারা রান্না করবেন। আশেপাশে ওনাদের যে আত্মীয় স্বজনরা ছিলেন তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছিল। তখন কিন্তু এই সজীব ভাইয়ের আম্মু অনেক ছোট ছোট মানুষ, পিঠা বানানো হলে তো আশপাশ দিয়ে ঘোরাফেরা করেই আর কি। তো তখন ওনার দাদিও, মানে সজীব ভাইয়ের আম্মুর দাদি, উনি তো পিঠা বানাচ্ছিলেন আর কি। তার নাতি নাতনির সাথে গল্প করছেন, নাতি নাতনিরা আসে, একটা করে পিঠা নেয়, চলে যায় হাতে নিয়ে। আবার পুরুষ সদস্যরা ঘরের ভিতরে বসে আছেন। পিঠা এক খোলা বলে, যে একবারে যতটুকু আমার এক খোলা বলে আর কি, এরকম এক খোলা বানানো হওয়ার পর সেটা আবার ভিতরে দিয়ে আসেন, তারা খায়, খেতে খেতে আবার আর এক খোলা হয়ে যায়। এরকম করে চলছে, কিন্তু অনেকক্ষণ ধরে পিঠা বানাচ্ছে, মানুষ খাচ্ছে, পরিবারের যারা সদস্যরা আছেন, আত্মীয় স্বজন আছেন, তারা খাচ্ছে। তো নর্মালি কিন্তু এই নবান্নের পিঠা বানানোটা রাতের বেলা হয়ে থাকে আর কি, কারণ সারাদিন অনেক কাজ থাকে, গৃহস্থ বাড়িতে অনেক কাজ থাকে, বাড়ির যারা মহিলারা রয়েছেন তারাও কিন্তু অনেক কাজ করেন। এই জন্যই ওনারা রাতের বেলা, বিশেষ করে এশান নামাজের পর পিঠা বানাতে বসেন। তো পিঠা বানাচ্ছেন ওই সময়ে কিন্তু রাত 9টা-10টা, মানে কিন্তু অনেক রাত। সাধারণত ওই সময়ে সন্ধ্যার পরপরই মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, সেখানে 9টা-10টা বেজে গেছে, কেউ টেরই পায় নাই যে এত রাত হয়ে গেছে। তো উনি যে মাঝে মাঝে পিঠা নিয়ে ঘরে যান, দিয়ে চলে আসেন। ওই সময় হয়েছে কি, হঠাৎ করে বেড়ার ও পাশে মনে হচ্ছে বেশ ভারী কোনো জিনিস গড়িয়ে গড়িয়ে একবার এ পাশে যায়, একবার ও পাশে যায়। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত ভারী জিনিস ওখানে কি? যখন ওই জিনিসটা গড়িয়ে গড়িয়ে এক পাশে যায় অন্য পাশে যায়, তখন মনে হচ্ছে যে মাটি কিছুটা কাঁপছে। হঠাৎ করে হয় কি, বেড়ার নিচ দিয়ে যে ফাঁকা অংশ থাকে ওই দিক দিয়ে একটা কালো হাত, চিকন লিকলিকে একটা কালো হাত, লোমশ হাত ঢুকে পড়ে। ওই হাতটা ঢোকার পর হাতের সামনে যে আঙ্গুল আছে, আঙ্গুল দিয়ে ইশারা করছে যে আমার হাতে কয়েকটা পিঠা দিবি, আমি পিঠা খাবো, দে দে আমাকে কয়েকটা পিঠা দে। রান্নাঘরের পেছনে আসলে অনেক বড় বড় গাছ ছিল,
ওই গাছের পিছনে আবার ফাঁকা বিল ছিল। এখন দাদি তো অনেক সাহসী মানুষ, উনি যখনই দেখেছেন এই লোমশ কালো হাত, ওনারা দেখে আর বুঝতে বাকি রইল না যে এটা কিসের হাত। অনেক সময় এরকম ঘটনা উনি শুনেছেন যে পিঠা বানানোর সময় এরকম এসে পিঠা চায়, মাছ ভাজার পর এরকম এসে মাছ চায়, তখন কি করতে হয়, গরম কিছু ছ্যাঁকা দিয়ে দিতে হয়, তাহলে এরা চলে যায়। তো উনি ওই গল্প তো বিভিন্ন সময় শুনেছেন ময় মুরব্বীর মুখে, যেটা আমরা এখনো শুনি। তো উনি করছেন কি, যে একটা কাঁচির মতো জিনিস দিয়ে এই চিতই পিঠাটা তুলতে হয় ছাঁচ থেকে, মানে গরম ছাঁচ থেকে তুলতে হয়। উনি বলছেন কি, দাঁড়া রে কাউয়া, তোর পিঠা দিতেছি দাঁড়া। এই বলে উনি ওই কাঁচিটা, ওটা তো এমনি গরম ছিল, আর উনি তখন আরো একটি গরম করে ওই হাতের উপরে চাপ দিয়ে ধরেছেন। যখনই উনি এই কাজটা করেছেন, ওই পাশ থেকে তো প্রচন্ড আর্তনাদ করে উঠছে, ওরে বাবারে মারে, মরে গেলাম মরে গেলাম। কিন্তু ওই হাতটা যে টান দিয়ে সরিয়ে নেবে এটা কিন্তু হচ্ছে না, হাতটা ওরকমই আছে। আর উনি ওই গরম কাঁচিটা ওই হাতের উপর চেপে ধরে রেখেছেন, ওই হাতটা নড়াতেই পারছে না। একটা পর্যায়ে উনি ওই কাঁচিটা হাতের উপর থেকে যখন তুলে ফেলেছেন, তখন ওই হাতটা সরে চলে যায়। বেড়ার ওপাশ থেকে ছটফটের আওয়াজ শুনতে পান উনি, মনে হচ্ছে একবার এপাশ থেকে ওপাশে কোনো জিনিস যাচ্ছে দৌড়ে, ওপাশ থেকে এপাশে আসছে, মানে খুব যন্ত্রণায় কেউ ছটফট করছে এরকমটা মনে হচ্ছে। তো উনি যে চিৎকার চেঁচামেচি শুনছেন বিষয়টা এরকম না, তবে বেশ অনেকক্ষণ পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। উনি ঘরের সবাইকে বিষয়টা খুলে বলেন যে এই ঘটনা ঘটেছে। উনি যখন এই ঘটনাটি ঘটিয়েছেন তখন অবশ্য ওনার আশেপাশে কেউ ছিল না। পরিবারের সদস্যরা বলেন যে আজকাল পিঠা বানাতে হবে না, দ্রুত কাজ শেষ করে ফেলো। তো ওই সময় মতো কাজ শেষ করে উনি ঘরে চলে যান। পরদিন সকালবেলা এই চুলার ভিতরে যেই ছাইগুলো হয়েছে, এই ছাইগুলো একটা পাত্রে তোলার পর উনি ছাইগুলো ফেলে দেওয়ার জন্য যখন রান্নাঘরের পেছনের অংশটিতে গিয়েছেন, তখন ওখানে দেখেন একটি মরা কাক পড়ে আছে। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই মারা গেছে। প্রিয় লিসেনার্স, এই অংশটুকু পর্যন্ত আপনাদের কাছে কমন মনে হতে পারে যে এরকম ঘটনা আমরা আগেও শুনেছি, হ্যাঁ আমিও নিজেও শুনেছি। এবার আসেন এর পরে কি হয়েছে সেটা জানি। এই ঘটনার পর থেকে সজীব ভাইয়ের আম্মুর দাদির মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন আগে থেকেই আর কি। তো তিনি যখন নামাজ পড়তে বসেন, তখন বসে আছেন তো বসেই আছেন, রুকু সিজদার কোনো খবর নাই। 2 রাকাতের সময় বসে আছেন, আর ওঠারও নাম নাই, বসারও নাম নাই, রুকু সিজদারও নাম, মানে একটা ধ্যান মগ্ন হয়ে গেছে এমন একটা অবস্থা। ওনার আসলে সেন্স কাজ করছে না। ওনাকে যদি ডাকা হয়, ওনার সাথে কথা বলার চেষ্টা করা হয়, উনি পাগলের মতো আচরণ করতেন। আর উনি মাঝে মাঝে উঠোনের মধ্যে বসে একটা কাঠি নিয়ে কিছু একটা দাগাদাগি করতেন মাটির উপরে। আবার মাঝে মাঝে এমন কোন একটা ভাষা উনি মাটির উপর লিখতেন, যেটা আসলে আরবি না, হিন্দি না, উর্দু না, ফার্সি না, এটা আসলে কি ভাষা এটা কেউ বুঝতে পারতেন না। আবার মাঝে মাঝে উনি আকাশের দিকে তাকিয়ে আছেন তো তাকিয়েই আছেন, চোখের পলকও ওনার পড়ছে না, কেমন হতো। আবার মাঝে মাঝে উনি উধাও হয়ে যেতেন, কোথাও খুঁজে পাওয়া যেত না। আবার একা একাই উনি ফেরত আসতেন। এরকম সমস্যা শুরু হয়ে যায় ওই ঘটনার পর থেকে। একদিন রাত্রে এশার নামাজের পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো সবাই মিলে তাকে খুঁজতে বের হয়, কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। সকল জায়গায় খোঁজাখুঁজি শেষে যখন তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না, তখন সবাই চুপচাপ বাড়িতে খুব চিন্তামগ্ন হয়ে বসে রয়েছেন যে কখন উনি একা একাই ফেরত আসবেন, কারণ এর আগেও উনি হারিয়ে গিয়ে একাই ফেরত এসেছেন। এমন সময় বারাসিয়া নদীতে ওই সময় যারা মাছ ধরতেন, স্থানীয় কিছু জেলেরা, তারা হন্তদন্ত হয়ে ওই বাড়িতে ছুটে আসেন এবং ডাকাডাকি শুরু করেন। এই সজীব ভাইয়ের আম্মার দাদার নাম ধরে ডাকাডাকি করেন। তখন বাড়ির অন্য সদস্যরা তড়িঘড়ি করে বের হয়ে আসেন, বলে যে কি হয়েছে। দেখা গেল ওরা অল্প বয়স্ক ছেলে পেলে মাছ ধরে আর কি, ওখানে স্থানীয় লোক। তখন ওরা বলছে যে বুঝিলে তো দেখলাম আজকে বারাসিয়া নদীতে অনেকক্ষণ ধরে সাঁতরা ছিল, আমরা মনে করলাম মনে হয় বড় করে মাছ হবে, এইভাবে আমরা নৌকা নিয়ে সামনের দিকে আগাইলাম। তখন দেখলাম কোনো কিছুর মাথা দেখা যাচ্ছে, কিন্তু সেইটার মাথায় অনেক বড় বড় চুল আছে। এইটা দেখে তো আমরা ভয় পেয়ে যাই, মনে হয় পানির কোনো জিন আমরা দেখেছি। এছাড়া আমাদের কাছে মনে হচ্ছিল নদীর পাশ দিয়ে যে বড় বড় গাছ রয়েছে, মনে হচ্ছে সেখানে বিশাল ঝড় হচ্ছে। হঠাৎ করে মনে হলো নদীতে ভারী স্রোত শুরু হলো।
এমন সময় আমাদের একজন লোক আছে যার নাম হলো ঝন্টু। এই ঝন্টু মাঝি আমাদের বলল, আরে এটা কি রে, এটা তো ধলার বউ, তাড়াতাড়ি ধরে রে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তখন আমরা তাড়াতাড়ি করে নৌকা নিয়ে তার কাছে গেলাম এবং অনেক জোর জবরদস্তি করে তাকে টেনে তুলেছে। মনে হচ্ছিল তার গায়ে প্রচন্ড শক্তি, আর এটাও মনে হচ্ছিল যে উনি পানির ভেতরে কোনো কিছুকে ধাওয়া করেছেন। অনেক কষ্ট করে আমরা নিয়ে আসছি, আমরা নৌকায় উঠাই রাখছি, তারপর জ্ঞান হারাই ফেলছে, তাড়াতাড়ি চলেন তাকে নিয়ে আসবেন। তো এই কথা শোনার পর সজীব ভাইয়ের আম্মুর দাদা উনি তো অনেক চিন্তায় পড়ে যায়। ওনার নাম ছিল ধলা, ধলা নামে উনি পরিচিত ছিলেন আর কি। তো তাকে নিয়ে আসা হয়, এরপরে একজন খুব বুজুর্গ ইমামের কাছে নিয়ে যাওয়া হয়। উনি যখন এই বিষয়টা দেখেছেন, ওনার বেশ ভালো আমল ছিল, আর প্যারানর্মাল বিষয়গুলো উনি দেখলেই অনেকটা বলতে পারতেন আল্লাহর রহমতে। উনি এটা দেখার সাথে সাথে বলেন যে, আরে ধলা, তোমার বউ যে কাজটা করছে এর খেসারত তো দিতেই হবে। তোমার বউ বিনা অপরাধে একটা জিনের বাচ্চাকে মেরে ফেলেছে, এখন তো ওরা বদলা নেবেই। আজকে তো ওকে মেরেই ফেলতো এই ছেলেরা, আল্লাহর রহমতে চলে আসছিল, তা না হলে কিন্তু ওকে আর পাওয়া যেত না। সে কথা বলার পর ওই হুজুর অনেক চেষ্টা করেছেন জিনকে হাজির করার জন্য, ওনার মতো করে উনি রুকিয়া শুরু করেছেন। একটা পর্যায়ে তার উপর জিন হাজির হয়, মানে সজীব ভাইয়ের আম্মুর দাদির উপরে জিন হাজির হয়। তখন ওই হুজুরকে তারা জানায় যে ঘটনা কি হয়েছে। তখন ওই জিনদের মধ্যে যে বাবা আর কি, সে হাজির হয়েছে, এসে বলছে যে আমার সন্তানকে বিনা দোষে হাতে ছেঁকা দিয়ে মেরে ফেলেছে। ও কি ভুল করেছে? একটা পিঠাই তো খেতে চেয়েছিল, একটা পিঠা দিয়ে দিলে কি হতো? ওর কি এমন বয়স হয়েছে? ও কি এত কিছু বোঝে যে মানুষের কাছে আসতে হবে না? মানুষ অনেক নিষ্ঠুর হয়, ও তো এটা বোঝে না। উল্টো কি করেছে, ওকে মেরেই ফেলেছে, ইচ্ছাকৃত ভাবে ওকে মেরেছে, আর এই কারণে এর বংশ আমি নির্বংশ করে দেব। এ কথা বলার পর আসলে হুজুর বুঝতে পারলেন যে এর কথা ঠিক, নিঃসন্দেহে বিনা কারণেই তাকে হত্যা করা হয়েছে। এখন সন্তান হারা পিতা মাতা তাদেরকে কিভাবে বুঝাবে? বোঝানোর তো আসলে কোনো উপায় নাই, ভয় ভীতি দেখানোই যাবে না, তাহলে আরো বিপদ, কারণ এখানে অপরাধটা হচ্ছে মানুষের। এরপর ওই হুজুর অনেক অনুরোধ করেন, ক্ষমা চান। একটা পর্যায়ে ওই মারা যাওয়া জিনের পিতা বলে ওঠে, আমি এখনকার মতো একে ছেড়ে যাচ্ছি, তবে কোনো না কোনো ক্ষতি আমি করবই, এটা আমার ওয়াদা, আর আমরা ওয়াদার বরখেলাপ করব না কখনোই। এই বলে চলে যায়। এরই প্রেক্ষিতে বেশ কিছু বছর পর এই দাদির এক সন্তান পানিতে ডুবে মারা গিয়েছিল, আর তার মৃত্যুর রহস্যটাও উন্মোচিত হয়। এই হুজুরি বলেছিলেন যে প্রতিশোধ হিসাবে সন্তান হত্যার বদলে সন্তানকেই হত্যা করেছে এবং এর মাধ্যম দিয়েই প্রতিশোধ পূর্ণ করেছে। এরপরে অন্য কাউকে আর ওরা ক্ষতি করবে না। ওর সন্তানকে হত্যা করেছে বিনা দোষে, আর এরও সন্তানকে বিনা দোষে ওরা হত্যা করে রক্তের বদলে রক্ত, জানের বদলে জান ওরা নিয়ে নিয়েছে। যদি ইচ্ছাকৃত না হতো তাহলে ব্যাপারটা ভিন্ন রকম হতো, কিন্তু যেহেতু দাদি ইচ্ছাকৃত ভাবে ওটাকে মেরে ফেলেছিল, বুঝতে পেরেছিল এটা জিন হবে, এবং উনি পূর্বে যে ঘটনাগুলো শুনেছেন যে এরকম কোনো কিছু গরম কিছু দিয়ে চাপ দিতে হয় এরপরে মারা যায়, উনি জানতেন যে মারা যাবে, তারপরে উনি দিয়েছেন, এটাই ওনার অপরাধ ছিল। এই কারণেই উনি ওনার সন্তানকে হারিয়েছেন। এর মাধ্যম দিয়েই ওরা প্রতিশোধ পূর্ণ করেছে। তারাও তাদের সন্তান হারিয়েছে, দাদিও তার এক সন্তানকে হারালেন। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনার প্রথম অংশের সাথে মিল আছে এমন অনেক ঘটনা আমরা শুনেছি, বাট ওইটুকু শোনার পর পরের অংশে যে কি হয় এগুলো খুব একটা জানা যায় না। এরকম ঘটনা কিন্তু বিভিন্ন সময় অনেক জায়গায় ঘটেছে। অনেক সময় আমরা বলি যে এই ঘটনা তো অমুক জায়গায় ঘটেছে, আমার আত্মীয়ের সাথে ঘটেছে, কিন্তু মজার ব্যাপারটা হলো এই ঘটনার প্রথম যে অংশটা, এটা আগেকার দিনে হর হামেশায় বিভিন্ন জায়গায় ঘটতো। এই জন্যই এই একই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় শুনতে পাওয়া যায়, কিন্তু পরের অংশটা খুব একটা শুনতে পাওয়া যায় না, যেটা এই ঘটনায় ছিল, যার কারণে এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ধন্যবাদ জানছি সজীব ভাইকে ঘটনার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আর অনেক ঘটনা আমরা ইনশাল্লাহ পাবো। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাই আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম ফারদিন হোসেন চূড়ান্ত। ওনার সাথে গত 28শে ফেব্রুয়ারি বইমেলাতে দেখা হয়েছিল। ওনার বাড়ি ঢাকার হাজারীবাগে। ওনারা দুই ভাই এক বোন।
ওনার বড় বোন এবং বড় ভাই দুজনই জাপানে থাকেন, তাদের পরিবারও জাপানে থাকেন। তো ঘটনাটি জাপানে ঘটেছিল। জাপানের যেই এলাকায় ঘটেছিল, সঙ্গত কারণে সেই এলাকার নামটি বলছি না, কেননা ওই এলাকায় অনেক বাংলাদেশি পরিবার বসবাস করেন। চলুন ঘটনায় চলে যাই। ওনার বড় ভাই যেখানে গিয়ে বাসা নেন ওখানে কিন্তু ওনার বড় বোনও বসবাস করেন, তবে পাশাপাশি ফ্ল্যাটে আসলে ওনারা থাকতে পারেন নাই, কেননা ওই জায়গাতে পাশের ফ্ল্যাট ম্যানেজ করতে পারেন নাই ওনার বড় বোন, যার কারণে কাছাকাছি দূরত্বের মধ্যেই একটা ফ্ল্যাট উনি ঠিক করে দেন। ওই বিল্ডিংটা 2 তলা, নিচ তলাতে কেউ থাকে না, ওখানে দোকান করা হয়েছে, তবে দোকানটা বন্ধই পেয়েছেন যাওয়ার পরে ওনার বড় ভাই। 2য় তলাতে একটা ফ্ল্যাট, 3টা বেডরুম, সেখানে বেশ সুন্দর। বাসাটা দেখে ওনার পছন্দ হয়ে যায়। আর ওনার যে বড় বোন, উনিও পরিবার নিয়ে থাকেন। ওনার 2টো বাচ্চা আছে, একজনের বয়স 6 বছর আর একজনের বয়স 4 বছর। ওনারা বেশ ভালোই আছেন ওখানে। তবে যেইখানে বাসাটা ঠিক করেছেন এই ফারদিন ভাইয়ের বড় ভাই, সেই জায়গাটা যে খুব নীরব, বিষয়টা এরকম না। আশেপাশে জঙ্গল রয়েছে, বিষয়টা এরকমও না। এটা একদম লোকাল এরিয়া, জনবহুল এরিয়াতেই বাসাটা ছিল আর কি। তো বাসাটা যখন নিয়েছেন সবকিছু ঠিকঠাকই ছিল আপাতত দৃষ্টিতে, কিন্তু ওঠার পরে উনি 2-3 দিন মোটামুটি ঠিকঠাক মতো চলেছেন, কোনো সমস্যা হয়নি। কিন্তু এরপর থেকে শুরু হয়ে যায় কিছু সমস্যা। আপাতত দৃষ্টিতে শুরুর দিকে সমস্যাটা স্বাভাবিক বলে মনে হয়, কেননা উনি রাতের বেলা যখন বাসার সব কল, মানে পানির কল বন্ধ করে রাখেন, একটা পর্যায়ে উনি পানি পড়ার শব্দ শুনতে পেতেন। তো কেউ কলটা ছেড়ে দিয়েছে, উনি আবার উঠে সে কল বন্ধ করতেন। দেখা গেল বেসিনের কল বন্ধ করেছেন, তো কিচেনের কল চলছে, সিঙ্কের উপর যে কলটা থাকে সেটা বন্ধ করেছেন। হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওয়াশরুমে কেউ ফ্লাশ করেছে, ফ্লাশ করলে এক ধরনের শব্দ হয়, শব্দটা পেতেন। আবার মনে হলো অন্য আর একটা জায়গায় কেউ পানির ট্যাপ ছেড়ে দিয়েছে, আবার সেটা বন্ধ করেন। দেখা গেল একটু আগে ওয়াশরুম থেকে বের হয়ে আসছেন পানির ট্যাপ বন্ধ করে, সেই ওয়াশরুমে আবার কেউ শাওয়ার ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে কেউ গোসল করছে। জাপানে যারা বসবাস করেন তারা জানিয়েছেন, বা আমরা যতটুকু জানি, যে ওখানে পানি, বিদ্যুৎ, এই যে ইউটিলিটি বিল, এটা কিন্তু আসে ব্যবহারের উপরে। বাংলাদেশে কিন্তু গ্যাসের প্রিপেইড মিটার আছে, বিদ্যুতের প্রিপেইড মিটার আছে, ঠিক তেমনি ওখানে পানিরও প্রিপেইড সিস্টেম রয়েছে, অথবা পোস্টপেইড সিস্টেমও আছে বিভিন্ন জায়গায়। যে যতটুকু ব্যবহার করবে সেই অনুযায়ী বিল আসবে। এই জন্য জাপানে পানি, বিদ্যুৎ, গ্যাস এগুলো ব্যবহারে মানুষ খুব মিতব্যয়ী এবং খুব সচেতন। পানি যে এইভাবে পড়ছে, বিল তো উঠছে, এইভাবে যদি বিল উঠতে থাকে তাহলে তো সমস্যা। আসলে সমস্যাটা কোথায়, কেন এইভাবে ভিন্ন ভিন্ন জায়গায় পানি পড়ছে? আর রাতের বেলা যখন পানি পড়ে তখন এক ধরনের অদ্ভুত রকমের শব্দ নাকি হয় ওনার ওই বাসা থেকে, যার কারণে প্রতিবেশীরা কমপ্লেইন দেয় যে ওখানে এরকম শব্দ পাওয়া যায় রাতের বেলা, তাদের ঘুমাতে অসুবিধা হয়। জাপানে তো মানুষ অনেক পরিশ্রম করে, তারা অনেক সকালে ওঠে, আবার তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তাদের যদি ঘুমের ডিস্টার্ব হয় তাহলে তো অবশ্যই তারা কমপ্লেইন। যখন কমপ্লেইন করলো, পানির লাইনের যারা ভালো বোঝে আর কি, এরকম মিস্ত্রি, টেকনিশিয়ান, তাদেরকে আনা হলো, তারা চেক করে দেখলেন কোনো সমস্যা নেই। এরপর একই সমস্যা আবারও। এরপর সমস্যাটা তীব্র হতে থাকে। তীব্রটা এরকম যে মাঝে মাঝে কি হতো যে একটা চলছে, অন্যগুলা বন্ধ, সেটা বন্ধ করার পর অন্যটা চলছে। কিন্তু এবার সমস্যা দেখা দিল যে একসাথে সব পানির লাইন ছাড়া, বেসিনের কল ছাড়া, কিচেনের কল ছাড়া, শাওয়ারের সবগুলো কল ছাড়া, এমনকি এই যে ফ্লাশ হয় কমোডে, ফ্লাশ একবার হওয়ার পর পানিটা রিফিল হতে যতটুকু সময় নেয়, শুধু এতটুকু সময় গ্যাপ থাকে, এরপর আবার ফ্লাশের শব্দ পাওয়া যায়। তাহলে বোঝাই যাচ্ছে কি পরিমাণ পানি অপচয় হচ্ছে। যখন বাড়ির মালিককে বড় ভাই জানান যে এরকম সমস্যা হচ্ছে, উনি এই বিষয়টা সমাধান করার জন্য কয়েকটা দিন সময় নিয়েছিলেন আর কি। কয়েকদিনের মধ্যে উনি সমাধান করেন, তবে এই কয়েকদিনের মধ্যেই অনেক টাকা বিল এসেছিল, মানে জাপানি ইয়েনে আর কি, যেটা পেমেন্ট করা হয় আর কি। আমরা বোঝার সুবিধাতে টাকা শব্দটা ব্যবহার করলাম আর কি, যার মুদ্রা হচ্ছে ইয়েন। তো এভাবে অনেক
টাকা কিন্তু চলে গেল বিল হিসাবে, কিন্তু না, পরিবর্তন কিছুই হয় নাই, যা তাই একই সমস্যা। এরপর ওনারা বুঝতে পারেন নিশ্চয়ই অস্বাভাবিক কোনো বিষয় এখানে আছে। কেননা উনি শুরুর দিকে ওইভাবে বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পারেন উনি যখনই কাজ শেষে ঘরে ঢোকেন তখন ওনার শরীরটা ভারী হয়ে যায়। উনি তো পরিবার নিয়ে গিয়েছেন, ওনার ওয়াইফও ছিল ওই একই বাড়িতে, তিনিও তো ব্যস্ত থাকেন। শরীর ভারী হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু এই ফারদিন ভাইয়ের বড় ভাই উনি অনুভব করেন, অন্য কেউ না। এরপর শুরু হয় আসল ঘটনা। ওনারা যখন কোনো কিছু খেয়ে আবার ফ্রিজে রেখে দিতেন, যেমনটা রান্না করা হয়েছে মাংস, সবটা তো একবারে খাওয়া হয় না, তখন অবশিষ্ট অংশ আমরা ফ্রিজে রেখে দিই। ওনারা দেখতেন যে পরের দিন ফ্রিজ খোলার পর সেই খাবার নাই, শেষ। এটা কিভাবে সম্ভব? তখন ওনারা চিন্তা করেছেন হয়তো বাইরে থেকে চোর টোর আসে। কে আসে এটা দেখার জন্য এই রাতে সজাগ থাকা শুরু করেন। একটা পর্যায়ে এসে উনি এবং ওনার ওয়াইফ দুজনেই ঘুমিয়ে যেতেন। অনেকটা সময় ঘুমের ভান ধরে পড়ে থাকলেও একটা সময় এসে ওনারা দুজনেই ঘুমিয়ে পড়ছেন, কারণ তো সেই সকালে উঠতে হয়, কাজ করতে হয়, মাঝখানে তো আসলে ওরকম বিশ্রাম নাই, কতক্ষণ আর জেগে থাকা যায়। তো এরকম পানির লাইন ছাড়া, খাবার নাই, এরকম কিন্তু চলছে। একদিন কি হয় যে ওনার শরীরটা ভালো লাগছিল না, উনি অফিসে আর যান নাই, সারাদিন বাসায় ঘুমিয়ে কাটিয়েছেন। যেহেতু সারাদিন বাসায় ঘুমিয়ে কাটিয়েছেন, সারাদিন ঘুমালে রাতের বেলা তো ঘুম আসতে দেরি হয়, তাই না? উনি চিন্তা করেন আজ রাতে দেখবো আসলে ঘটনাটা কি, কে পানির কল ছাড়ে, কে খাবার খায়। তো ওনার স্ত্রী ঘুমিয়েছিলেন, উনি জেগে আছেন। হঠাৎ করে একটি শব্দ ওনার কানে আসে। উনি সেই শব্দের উৎস ধরে কিছুটা এগিয়ে গিয়ে দরজার এক পাশে দাঁড়িয়ে থাকেন চুপ করে। উনি দেখলেন যে ওনাদের ঘরে 3টা বেডরুম আছে, এর মধ্যে একটা বেডরুমের কোনো জানালা নাই, শুধু দরজা। ওই বেডরুম দিয়ে একটা ছায়ার মতো কিছু একটা বের হলো এবং বের হয়ে ওটা কিচেনের দিকে যাচ্ছে, মানে পাকঘরের দিকে যাচ্ছে। এটা দেখে উনি মারাত্মক ভয় পান, কারণ ওখানে কিন্তু কোনো জানালা নাই। চোর যদি ঢোকেও জানালার গ্রিল কেটে এই রুম থেকে তো আসলে বের হওয়ার কথা না, অন্য রুম থেকে বের হতে পারত। তাহলে জিনিসটা কি? উনি বুঝতে পারেন যে এটা নিশ্চয়ই অস্বাভাবিক কিছু। তারপরও উনি সাহস করে সামনে এগিয়ে গিয়ে চিৎকার দিয়ে বলে ওঠেন, এই কে? উনি বলেছিলেন কিন্তু জাপানি ভাষাই। আর তখন ওই ছায়াটা জাপানি ভাষাতেই উত্তর দেয়, যার বাংলা অর্থ এমন হয়, একটু পানি দিবি রে, কতদিন যে পানি খাই না, একটু পানি দিবি। এর মধ্যে হয় কি যে উনি যে চিৎকার দিয়ে বলেছেন এই কে, বড় ভাইয়ের স্ত্রীর কিন্তু ঘুম ভেঙে যায়। তো উনি গিয়ে লাইট জ্বালিয়েছেন, দেখা যাচ্ছে যে কিছুই নেই। ওই রাত্রেই এই ফারদিন ভাইয়ের বড় ভাই বাংলাদেশে ওনার বাবাকে ফোন দেন যে এই ঘটনা। তো ওনার বাবা ওই সময়ের মতো আসলে ওনাকে বোঝানোর জন্য সান্ত্বনা দেন, যে ভুল দেখেছো, রাতের বেলা ঘুম থেকে উঠছো, উল্টাপাল্টা কিছু দেখছো, এইটা বলে আর কি কোন রকম একটা বুঝ দেন। কারণ যদি উনিও ভয় দেখাতে তাহলে তো আরো মারাত্মক ভয় পেয়ে যাবেন উনি। এরপর আসি আরো একটি ঘটনায়। একদিন উনি বাসায় আছেন, ওদিন ওনার হাফ শিফট ছিল, কাজ সেরে বাসায় আসছেন। ওই সময় উনি একাই ছিলেন। উনি এসে দেখেন এক ভয়ঙ্কর জিনিস। দেখেন যে ওনাদের যে ডাইনিং টেবিল, এই ডাইনিং টেবিলের উপরে একটা মহিলা অবয়ব বসে আছে, কিন্তু এই অবয়বটার দেহটা আধা পচা, বিভিন্ন জায়গায় মাংস নাই, সেখানে হাড় বেরিয়ে গেছে, বিশ্রী দুর্গন্ধ। এই অবয়বটা টেবিলের উপরে বসে গ্লাসে পানি খাচ্ছে। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে মারাত্মক রকম ভয় পান। ভয় পাওয়াটাই স্বাভাবিক। আর ওই সময় ওনার চোখ যায় ওই বেডরুমটাতে, যেই বেডরুম থেকে একটা ছায়া অবয়বকে বের হতে উনি দেখেছিলেন। ওইদিকে যখন তাকিয়েছেন উনি দেখতে পান ওই বেডরুমের যে বিছানাটা রয়েছে, সেই বিছানা রক্ত দিয়ে একদম ভরে আছে। বিভিন্ন পচা মাংসের টুকরোগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রচন্ড দুর্ভোগ। এই দৃশ্য দেখে উনি অজ্ঞান হয়ে পড়েন। উনি তো ওই সময় একা বাসায় ছিলেন। পরে যখন আর স্ত্রী আসে বাসায়, দরজার তো চাবি আছে একাধিক, উনি এসে দেখেন যে বড় ভাই অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরপর তার জ্ঞান ফেরান, কি হয়েছে সবকিছু জিজ্ঞেস করেন।
এখন এই ব্যাপারগুলো তো আসলে এখন আর এড়িয়ে দেওয়া যাচ্ছে না, এটা সমাধান তো করতে হবে। এখন এই যে বড় ভাই, ওনার স্ত্রী, উনি তো আসলে বাসায় যদি একা থাকেন ওনার কি অবস্থা হবে এটাও তো উনি চিন্তা করছেন। এরই মধ্যে ওনার সাথে ঘটে যায় আরেকটি ভয়ঙ্কর ঘটনা। এতক্ষণ তো ঘটছিল, কয়েকদিন তো ঘটছিল হচ্ছে বড় ভাইয়ের সাথে, ওনার স্ত্রীর সাথে তখনও ঘটে নাই, তবে পানির কল ছাড়া বা এই জিনিসগুলো তো উনি দেখেছেন। এবার ওনার সাথে কি ঘটনা ঘটলো চলুন শুনে আসি। উনি রাতের বেলা পানি খেতে উঠেছেন, গ্লাসে পানি ভরে যখনই উনি মুখে দিবেন তখন মনে হলো পেছন থেকে হঠাৎ করেই একটা পচা গন্ধ ওনার নাকে আসছে। উনি যখন ঘুরেছেন যে কি ব্যাপারে গন্ধটা কোত্থেকে আসছে, তখনই দেখতে পান একটা বৃদ্ধা মহিলা পচে গলে একদম একাকার, যেমনটা এই ফারদিন ভাইয়ের বড় ভাই দেখেছিলেন, যে বর্ণনাটা দিয়েছিলেন ঠিক সেই বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে ওই অবয়বটাই তার সামনে। সে তখন বলে ওঠে জাপানি ভাষায়, আমাকে একটু পানি খেতে দে না, দে না পানি, কতদিন পানি খাই না। এই বলে ভাবির হাত চেপে ধরেছে, সাথে সাথে ভাবি অজ্ঞান হয়ে গেছেন। এদিকে দীর্ঘ সময় পর ভাইয়া চিন্তা করেছেন বা খেয়াল করেছেন যে কি ব্যাপার, তার স্ত্রী কোথায়, ওয়াশরুমে গিয়েছে, এতক্ষণ তো চলে আসার কথা। উনি আবার উঠেছেন, উঠে গিয়ে দেখেন যে এই ডাইনিং রুমে এই অবস্থা। তখন পানি টানি ছিটিয়ে ওনার জ্ঞান ফেরান, এরপরে জানতে পারলেন যে এই ঘটনা ঘটেছে। ওনারা আর এক মুহূর্ত দেরি করেন নাই, সাথে সাথে ওনারা দুজন গিয়ে এই ফারদিন ভাইয়ের বড় বোনের বাসায় উঠে পড়েছেন। সেখানে থেকেই পরবর্তীতে বাসা পাল্টিয়েছেন, ওদের মালামাল যা ছিল প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো নিয়ে আসা যায় সেগুলো পরিবর্তন করেছেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় যে ওই যে বাসাটা, এই বাসাটাতে একটা বৃদ্ধা মহিলা থাকতেন, উনি ওখানে মারা গিয়েছিলেন। এরপরেই এই সমস্যা শুরু হয়েছে। প্রিয় লিসেনার্স, আপনাদের হয়তোবা মনে থাকবে যে জাপান থেকে এর আগেও কিন্তু আমরা ঘটনা পেয়েছিলাম। একটি পরিবার, ওনারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, সেখানেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল। আমাদেরকে কিন্তু ওনারা যে ঘটনা জানিয়েছিলেন, যে কারণটা জানিয়েছিলেন, একই কারণ এই ফারদিন ভাইয়া জানিয়েছেন। সেটা হচ্ছে যে জাপানের যারা মানুষ, ওনাদের গড় আয়ু বেশি, অনেকদিন বেঁচে থাকেন আল্লাহর রহমতে। দেখা যায় যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার ছেলে মেয়েরা কাজে ভিন্ন ভিন্ন জায়গায় চলে যায়, বৃদ্ধ বৃদ্ধা ওনারা একাই বাড়িতে বসবাস করেন। ওনারা ওই বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মারা গেলেও তাদের দেখার কেউ থাকে না। যদি কেউ একা থাকেন ওই বাড়িতে তাহলে তো কথাই নাই, মারা যাওয়ার বেশ কিছুদিন পরে গিয়ে খোঁজ খবর পাওয়া যায় যে উনি মারা গিয়েছেন। এরপর যখন ডেড বডি উদ্ধার করা হয়, তারপর যথাযথ নিয়মে সৎকার করা হয়, এরপর এই বাড়িগুলো সহজে ভাড়া হয় না। এটাই কিন্তু আমরা জেনেছিলাম পূর্বে জাপানের এরকম একটা ঘটনা যখন আমরা প্রচার করেছিলাম। তো এই বাড়িগুলো যদি অনেকদিন পরে ভাড়াও হয় তখন দেখা যায় এই বাড়িগুলোতে এই ধরনের সমস্যা দেখা গিয়েছে। সবাই অনুমান করে যে ওই বাড়িতে যেই মহিলাটি থাকতেন নিশ্চয়ই মৃত্যুর পূর্বে উনি খুব তৃষ্ণার্ত ছিলেন, পানি খেতে পারেননি, যার কারণে মারা গিয়েছেন উনি। আর এরপরই যেই ঘটনাগুলো এখানে ঘটছে, যে অভাবটাকে দেখা যায় সে পানি খেতে চায়। মানুষ মারা গেলে আত্মা তো আর ফেরত আসে না, কিন্তু এই ধরনের জায়গাগুলোতে যখন জিনেরা এসে আশ্রয় নেয় তখন তারা এই জায়গাগুলোকে আরো হন্টেড করানোর জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটায়, এভাবে মানুষকে ভয় দেখায়। ওই ঘটনার সাথে সম্পর্ক আছে এমন কোন একটা বিষয় বারবার সামনে নিয়ে আসে। ধরুন কেউ আত্মহত্যা করেছে, গলায় ফাঁস দিয়ে ঝুলেছে, পরবর্তীতে দেখা যায় যে ওই বাড়িতে দেখা গিয়েছে যে এরকম ঘটনাই ঘটছে, সেই মহিলা গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এটা কিন্তু জিনেদের কারসাজি। আমরা কিন্তু এগুলো বলছি, জানছি, কিন্তু এর পরেও যদি হুট করে আমাদের সামনে রাতের বেলা হঠাৎ করে এরকম কোনো কিছু দেখি, তাহলে কি এত জানা বোঝা কাজে লাগবে? নিশ্চয়ই আমরা ভয় পাবো। প্রিয় লিসেনার্স, জাপানের এই যে কর্মব্যস্ততা, এর কারণে কিন্তু তারা তাদের পরিবার থেকে বিচ্যুত। আমরাও দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এমনটাই হয়ে যাচ্ছি। বড় পরিবারগুলো ভেঙে ভেঙে ছোট ছোট পরিবার হয়ে যাচ্ছে। আমরা অনেকের খোঁজ খবর রাখতে পারছি না, কে কেমন আছে, অসুস্থ আছে না ভালো আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকটাই হারিয়ে ফেলছি। এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যত ব্যস্ততাই
দেখাই না কেন, আমাদের কিন্তু পরিবার রয়েছে, আমাদের অভিভাবক রয়েছেন, ময়মুরব্বী রয়েছেন, যারা আমাদেরকে বড় করেছেন, লালন পালন করেছেন, তাদের খোঁজ খবর যেন আমরা নিতে পারি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরেকটি নতুন ঘটনায়। তবে আরেকটি কথা বলতে চাই, ফারদিন ভাই জানিয়েছেন যে জাপানের অনেক ঘটনা ওনার কাছে রয়েছে, এমনকি ওনাদের আত্মীয় স্বজনরা আরো অনেক দেশে রয়েছেন, আমেরিকা সহ আরো অন্যান্য দেশে। তারাও বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ফারদিন ভাইয়ের সাথে শেয়ার করেছেন। সেই ঘটনাগুলো পর্যায়ক্রমে আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। আমরা অপেক্ষায় থাকলাম সেই ঘটনাগুলোর। এই ঘটনাটি আমরা শুরু করব একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের পাঠানো ঘটনা দিয়ে। উনি বর্তমানে সৌদি আরবের রিয়াদে রয়েছেন। উনি এর আগে সৌদি আরবের তাবুক শহরে ছিলেন, তাবুক শহরের নিয়ম সিটিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তবে একই প্রফেশনে এখন রিয়াদের রিয়াদ কিং সালমান পার্কে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত রয়েছেন। ওনার নাম মোহাম্মদ রুবেল হোসেন। ওনার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন গ্রামে। এর আগে অবশ্য ওনার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা উনি শেয়ার করেছিলেন। তো চলুন এবার ওনার পাঠানো অন্য ঘটনাটি শুনে আসি, যেই ঘটনাটি ওনার ফুফার সাথে ঘটেছিল। ঘটনাটা সময়কাল 1985 থেকে 86 সালের মধ্যে হবে। ওনার ফুফার নামটা সঙ্গত কারণে বলছি না, এটাও বলছি যে উনি একটা ভালো প্রফেশনে আসলে ছিলেন না। এটা আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। ওনার ফুপুর বিয়ে হয়েছিল ওনাদেরই বাড়ির পাশেই, ওনাদের বাড়ি থেকে 200 গজ দূরে হবে। তো ফুপুর বিয়ের পর ওনার প্রথম যে সন্তানটি হয়েছিল এটি ছিল ছেলে সন্তান। ছেলেটার নাম রাখা হয় নান্টু। ঘটনার সময় ছেলের বয়স ছিল 10 থেকে 12 বছর। তো এই যে রুবেল ভাইয়ের ফুপা, উনি কি করতেন, একটা অবৈধ ব্যবসা করতেন, সেটা হচ্ছে বাংলা মদের ব্যবসা করতেন। উনি বাড়িতেই বাংলা মদ তৈরি করতেন, উনি নিজেও এই বাংলা মদ খেতেন এবং বাজার এক সাইডে একটি ঝোপ রয়েছে, বাঁশের ঝোপ, সেখানে বসে এই বাংলা মদ বিক্রি করতেন। এই ঝোপঝাড়ের পাশেই ছিল একটি মন্দির, 50 থেকে 80 মিটারের মধ্যে হবে আর কি। তো বাজারের বর্ণনাটা আমরা একটু দিয়ে রাখি। এই বাজারের নাম হচ্ছে ত্রিমোহনী বাজার। এই বাজার থেকে এই চকাদিন গ্রামে যেতে একটি মন্দির পড়ে। বাজার এবং হাট খুবই পরিচিত, নওগাঁ জেলার সকলেরই পরিচিত। তো এই বাজারে যদি কেউ নাও এসে থাকে তবুও তার নাম কিন্তু আশেপাশের অনেকেই জানে। তো এটা তো রানীনগর উপজেলাতেই রয়েছে। তো ওনার ফুপার বন্ধু কিছু মুসলিম ছিলেন, কিছু হিন্দু ছিলেন। তো কয়েকজনের নাম বলছি, হরেন কাকা, নিপেন কাকা, আর মুসলিম যারা ছিলেন এদের মধ্যে বাকচু, সালামত, এনারা রয়েছেন। তো এই যে রুবেল ভাইয়ের ফুপা, উনি করতেন কি, সারাদিন মদ বানাতেন, সন্ধ্যার পরে বিক্রি করতেন। আর যারা এই বাংলা মদ খেয়ে অভ্যস্ত তারা কিন্তু জানতেন যে কোথায় মদ বিক্রি হয়, তারা কিন্তু ঠিকই চলে আসতো সময় মতো, জায়গা মতো। তো একদিন হয়েছে কি, এই যে বাচ্চু এবং সালামত কাকা, তো এরা তো আসছে, ফুপাও তো ওই ঝোপের মধ্যে বসে আড্ডা মারছে, মদ বিক্রি করছে, মদ কেনা বেচা চলছে, মদ কেনার পার্টি আসছে, কিনে চলে যাচ্ছে, কেউ বসে খায়, কেউ আবার নিয়ে যায়। তো এই বেচা কেনা চলতো রাত প্রায় 12টা-1টা পর্যন্ত। গ্রামের রাত 12টা-1টা তো অনেক রাত, বুঝাই যাচ্ছে। 85-86 সালের কথা বলছি। তো বিদ্যুৎ যদি ওই এলাকায় ওই সময় থেকেও থাকতো, এই ঝোপঝাড়ের মধ্যে নিশ্চয়ই অন্ধকার, চারদিকে শুনশান নীরব জায়গায় তো এই ধরনের অবৈধ কাজগুলো করতে হয়, তা না হলে তো বিপদ হতে পারে। বেচা কেনা হচ্ছিল, গল্প হচ্ছিল, হঠাৎ করে হয় কি, এই রুবেল ভাইয়ের ফুপার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। তো ওনার ফুপা বলল যে, এই শোন বাচ্চু আর সালামত, তোদের দুজনকেই বলি, এই মন্দিরের ভেতর থেকে যে একটা মূর্তি এখানে আনতে পারবে, আনার পর আবার ঠিকঠাক মতো ওখানে রেখে আসতে পারবে, তাহলে তাকে আমি কালকে ফ্রিতে মদ খাওয়াবো। তো এই যে বাচ্চু নামের যে লোকটা, তার কিন্তু টাকার কোনো সমস্যা নাই, আর সে এমনি মদ খাচ্ছে মাতাল, ঠিক আছে, কিন্তু অন্য আর একটা ধর্মের স্থাপনায় গিয়ে এরকম একটা কাজ করবে, এই বিষয়ে কিন্তু তার মাথা ঠিকঠাক মতো কাজ করছে না, কাজটা করা ঠিক হবে না। কিন্তু এই যে সালামত নামের আর একটা লোক আছে না, ইনি কিন্তু একটু গরিব মানুষ, তার তো প্রতিনিয়তই এই মদ খেতে গেলে টাকা পয়সার দরকার হয়, অনেক সময় বাড়িতে এটা নিয়ে হই হট্টগোল করতে হয়, তার স্ত্রীর সাথে অনেক সময় কলহ বিবাদে তাকে লিপ্ত থাকতে হয়, অনেক সময় তার স্ত্রীর কাছ থেকে জোর করে টাকা নিয়ে এসে এই বাংলা মদ কেনে। তো যদি এক রাত ফ্রিতে খাওয়া যায় তাহলে আর খারাপ কি। এই যে সালামত, যে
উনি ফুপাকে বলে যে আমি যাব। ফুপা বলে যা নিয়ে আয়। সে গেছে মন্দিরে, নিয়েও আসছে। এই মূর্তিটা ছিল হচ্ছে লক্ষ্মীর মূর্তি। এই মূর্তিটা কিন্তু মন্দিরে নাকি সবসময় থাকে। যারা হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন তারা বলতে পারবেন, আমি এই বিষয়ে অতটা বলতে পারবো না। তো এই মূর্তিটাকে যখন নিয়ে আসছে তখন ফুপা বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসছিস, সাহসের কাজ করছিস, যা এবার ঠিকঠাক মতো রেখে কেউ যেন বুঝতে না পারে। এখন এই সালামত বলে ওঠে, ওরে বাবা রে, আমি এখন এটা রেখে আসতে পারবো না রে, আমি আনছি কিন্তু রাখতে পারবো না, আমার বাবা ফ্রি মদ খাওয়া লাগবে না, তুই রেখে আয়। তখন ফুপা রেখে বলে যাই বেটা, এটা কি কথা ছিল? আমার কি রাখতে চাওয়ার কথা? তুই আনছিস, তুই রেখে আয়। সালামত বলে না, কি কথা ছিল কি ছিল না তা আমি জানি না, আমার এখন সাহস হচ্ছে না, আমি এখানে যাব না। এখন সমস্যা হচ্ছে যে এই যে ফুপা, উনি যে এইখানে বসে মদ বিক্রি করেন, এ তো গ্রামের কম বেশি সবাই জানেন, সব ধর্মের লোকই জানেন। মদ বিক্রি করে সেটা একরকম বিষয়, এটা একটা অবৈধ কাজ। কিন্তু মদ বিক্রি করতে গিয়ে অন্য একটি ধর্মের স্থাপনায় গিয়ে সেখানে কেউ এই ধরনের কাজ করবে, এটা তো গ্রামবাসী কোনোভাবে মেনে নেবে না। মূর্তিটা এখানে নিয়ে আসছে, এখন যদি এটা এখানে থেকে যায় আর এটা যদি সকালে উঠে কেউ দেখে যে এই যারা মাতাল যেগুলো ছিল মদ খেতে আসছে, এরা মন্দির থেকে মদ খেয়ে মন্দির থেকে মূর্তি নিয়ে এখানে রেখে গেছে, তাহলে তো প্রত্যেকটাকে সারাশি অভিযান চালিয়ে ধরে ফেলবে এবং এদের তো বড় ধরনের বিচার হবে। আর সবচেয়ে বড় বিচারটা হবে হচ্ছে এই ফুপার, কারণ সে এখানে ব্যবসা করে, তার কারণেই এই ঘটনাটা ঘটছে। ফুপা তো পড়ে গেছেন বিপদে, এখন কি করি? ঝামেলা তো আসলে ফুপাই ঘটাইছেন, তাকেই সমাধান করতে হবে। তখন ফুপা ওই সালামতকে বলছেন যে ঠিক আছে, তোদের কাউকে দেখতে হবে না, আমি যাচ্ছি, ঝামেলা যেহেতু আমি বাধাইছি, আমি এটা সমাধান করে আসি। ফুপা কি করছেন, মূর্তিটাকে কাঁধে উঠায় ঠিকঠাক মতো উনি যাচ্ছেন। উনি ঠিকঠাক মতো গিয়ে মূর্তিটা জায়গা মতো রেখেও আবার চুপটি করে বাইরে যখন চলে আসতে যাবে, তখন উনি খেয়াল করেন ওই হাঁটার সময় ঝাঁকি লেগেছে, ওই মূর্তির একটা হাত ভেঙে ঝুলছে। এখন এটা তো সমাধান ওই সময় আর উনি করতে পারবেন না, উনি চুপি চুপি দ্রুত বের হয়ে চলে আসেন আগের জায়গায়। আগের জায়গায় যখন আসেন, এরপরও কিছু বেচাকেনা হয়, বেচাকেনা হওয়ার পর উনি যথারীতি বাড়ির পথে রওনা হন। তো ওই ঝোপঝাড়ের ভিতর থেকে যখন উনি বের হয়েছেন, ওনার সাথে তো ওনার কিছু সাঙ্গপাঙ্গ আছেই যারা ওনার কাছ থেকে মদ কেনে। যখন বের হয়েছে তখন খেয়াল করছে আকাশে কিন্তু চাঁদ আছে, পূর্ণিমা না হলেও চাঁদের আলো ভালোই ছিল, আকাশের কোথাও মেঘের ছিটে ফোটাটাও নাই। কিন্তু হঠাৎ করে ওনারা দেখেন যে ওনাদের মাথার উপরে মনে হচ্ছে কোন একটা কালো ছায়া আছে, যেটা ওনারা মাটির দিকে তাকায় প্রথম বুঝতে পারছিলেন। পরে যখন আকাশের দিকে তাকিয়েছেন তখন দেখেন ওনাদের মাথা থেকে হয়তোবা 30-40 হাত উপরে আলো মেঘের মতো কিছু একটা, এটা ভেসে ভেসে আসছে। ওনারা আগাচ্ছে, ওটাও ভেসে ভেসে আসছে। তো এটা দেখে ওনারা বেশ ভয় পান, কি করবেন না করবেন। আবার হয় কি, ওইখানে যারা আসছিল বা ফুপার সাথে যারা ছিল আর কি, এরা তো অনেকেই আবার ড্রাঙ্ক ছিল, মাতাল অবস্থায় ছিল, দেশি মদ খেয়েছে। এখন একজন আরেকজনকে বলছে এই মাথার উপরে কিরে, আর একজন আবার বলছে যে মাথার উপর তো মনে হচ্ছে মেঘ, আর একজন বলছে আরে ধর তুই মনে একটু বেশি খেয়ে ফেলছিস, কিছুই নাই, আমি তো কিছুই দেখি না, এরকম করে বলছেন। কিন্তু এভাবে বলতে বলতেই হঠাৎ করে ওই মেঘের মতো ওই জিনিসটার ভেতর থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে আসে। আর আওয়াজটা মূলত এই ফুপাকে উদ্দেশ্য করে বললে, ফুপার নাম ধরে বলে, ফুপার নামটা তো আমরা সংগত করে বলছি না, ফুপার নাম ধরে বলে কাজটা তুই ভালো করিস নাই, এর মাসুল তোকে দিতেই হবে। এটা যখন শুনেছেন তখন তো ওনারা যারা ছিলেন পরিমরি করে যে যার বাড়ির দিকে দৌড়, বাড়ির দিকে তারা ফিরছিলেন, একটা জায়গায় হয়তো বা তারা আলাদা আলাদা হয়ে যেতেন, যে যার বাড়ির দিকে চলে যেতেন, কিন্তু ওই সময় কে কোন দিকে দৌড়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এরপর ফুপা তো বাসায় চলে আসছেন। বাসায় আসার পর উনি আসলে এটা নিয়ে খুব বেশি চিন্তা করেন না, কারণ উনি তো মদ বিক্রি করতেন, খেতেন, উনিও তো নেশাগ্রস্ত অবস্থায় ওই সময় ছিলেন আর কি। উনি আবার চিন্তা করছেন দূর কি না কি শুনছি, এরকম মাতাল থাকলে এরকম একটু একটু উল্টাপাল্টা হয়। উনি কিন্তু আসলে ওরকম কিছু মনে করেন নাই। এরপর কয়েক রাত হয়ে যায়, এই কয়েক রাতের মধ্যেও কিন্তু উনি আবার সেই ঝোপঝাড়ের ওখানে গিয়ে কিন্তু মদ বিক্রি করেছেন।
3 রাত পার হয়ে গেছে, কিছু হয় নাই, কোনো সমস্যা হয় নাই, স্বাভাবিক ছিল সবকিছু। চতুর্থ রাতে ঘটে এক মর্মান্তিক ঘটনা। ওই সময় অবশ্য ফুপা চলে আসেন বাড়িতে, তার এই অবৈধ ব্যবসার যে দৈনন্দিন কাজ সেগুলো করে। তো বাড়িতে আসার পর উনি শুয়ে পড়েছেন। তো এই যে ওনার ছেলে নান্টু, যে এই নান্টু আবার তার মাকে মানে ফুপুকে বলছেন যে মা বাইরে যাব, ওয়াশরুমে যাব। তো গ্রামের ওয়াশরুম ঘরের বাইরে। তখন এই ফুপা ফুপুকে বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার ঘুম থেকে উঠতে হবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। ফুপা অবশ্য তখন ঘুমান নাই, কারণ রাত করে ফেরে নাকি। একটা হারিকেন নিয়ে ছেলেকে নিয়ে বের হয়েছেন। তো ওইখানে যে ওয়াশরুমের যে জায়গাটা, ওটা ঘর থেকে একটু দূরে, ওই জায়গায় আবার বেশ ঝোপ জঙ্গল ছিল আর কি। তো নান্টুকে উনি ওদিকে এগিয়ে দিচ্ছেন। নান্টুর হাতে আবার হারিকেনটা ছিল, কারণ সেই হারিকেনটা নিয়েই ঘরের মানে ওই ওয়াশরুমের ভিতরে ঢুকবে আর কি। এখন নান্টু তো একদম ছোট না, ঘটনার সময় তার বয়স 10 থেকে 12 বছর। তো নান্টু যখন হাতে হারিকেন নিয়ে ওয়াশরুমের কাছাকাছি চলে এসেছে, তখন সে দেখতে পায় বলের মতো কিছু একটা গড়িয়ে গড়িয়ে ওর দিকে আসছে। চিন্তা করে কি ব্যাপার, রাতের বেলা কি জিনিস গড়িয়ে গড়িয়ে আসে। সে চিন্তা করছে যে তাল কি গড়িয়ে গড়িয়ে আসছে কিনা, কিন্তু ওইখানে কোনো তাল গাছ ছিল না। তাল গাছ ছিল, অনেক দূরে ছিল, আর তখন তাল পাকার সময়ও না। এমত অবস্থায় হঠাৎ করে সে দেখতে পায় যে এটা আসলে কোনো বল, কোনো তালও না, এটা বড়সড় একটা মানুষের মাথা। এই মাথাটা গড়িয়ে গড়িয়ে ওর কাছে চলে এসেছে, ওর থেকে প্রায় 1 থেকে 1.5 হাত দূরে আসে। তখন মাথাটা সোজা হয়ে যায়, সোজা হয়ে নান্টুর দিকে তাকিয়ে একটা বিকট হাসি দেয়। এই হাসিটা ছিল নাকি খুবই ভয়ঙ্কর, যা এতটুকু বাচ্চার পক্ষে সহ্য করার মতো ছিল না। এতটুকু বাচ্চা কেন, কোনো মানুষের পক্ষে এটা সহ্য করা সম্ভব নয়। নান্টু ওই জিনিসটা দেখে দিয়েছে প্রচন্ড জোরে এক চিৎকার। আর ওর কাছে তো হারিকেন ছিল, হারিকেনের আলো সেই স্পর্শটা দেখেছে। আর ফুপা তো একটু দূরেই দাঁড়ানো ছিল, উনি আবার সেটা খেয়াল করেন নাই। উনি চিৎকার শুনে দ্রুত এখানে আসছেন, এসে বলছে নান্টু কি হয়েছে, চিৎকার দিদি কেন? তখন নান্টু বলে যে আব্বা আমি তো এটা দেখছি। এটা বলতে বলতেই নান্টু জ্ঞান হারিয়ে ফেলে। এই যে নান্টুর অজ্ঞান হয়ে যাওয়া, সে যে জ্ঞান হারালো, নান্টুর জ্ঞান আর কখনোই ফেরত আসেনি। অজ্ঞান অবস্থাতেই নান্টু মারা যায়। তাকে ঝাড়ফুঁক করা বা অন্য কোনো ধরনের চিকিৎসা করারও কোনো সুযোগ হয়নি। জাস্ট খালি মৃত্যুর আগে তার বাবাকে এটা বলে যেতে পেরেছিল। পরদিন তার জানাজার নামাজে ইমামতি করেছিলেন এই রুবেল ভাইদেরই এক নানা। দাফন কাফন শেষে নানা ফুপাকে বলেছিলেন যে দোষটা তোমার, তোমার মৃত্যুর জন্য, তোমার ছেলের মৃত্যুর জন্য তুমি একমাত্র দায়ী, তোমার কারণে তোমার ছেলে মরছে। ইমাম সাহেব ওই সময় আর কিছু বলেন নাই। ফুপা বুঝতে পেরেছিলেন যে উনি কি ভুলটা করেছিলেন। এরপরে ফুপার 2 জন ছেলে 2 জন মেয়ে হয়েছিল, তারা সবাই এখন ভালো আছে, তাদের সবার বিয়েও হয়ে গেছে। আর এই যে ফুপার যে 2টা বন্ধু, তাদের কিন্তু কিচ্ছু হয় নাই, তাদের সাথে কোনো ভয়ের ঘটনা ঘটে নাই, তারা স্বাভাবিকই ছিল। তারা 2 জনও এখন জীবিত নাই, তাদের মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। আর এত কিছুর মানে এত কিছু হয়ে গেল, এই ফুপা কিন্তু তার ব্যবসা বন্ধ করে নাই, উনি ওনার মতো করে ব্যবসা করেই গেছেন। ফুপা 2014 সালে মারা গিয়েছেন, ফুপু এখনো জীবিত আছেন। তো সঙ্গত কারণে ফুপার নামটা আমরা বলি নাই, উনি এরকম একটা ব্যবসা করতেন যেহেতু উনি মারা গিয়েছেন। আর মূলত ঘটনা যেটা হয় সেটা হচ্ছে, পরবর্তীতে জানা যায় মন্দিরে একটা পাহারাদার জিন ছিল। এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এই পাহারাদার জিনটা খুব ক্ষিপ্ত হয়েছিল, যার কারণে সে প্রতিশোধ হিসাবে ফুপার ছেলে নান্টুকে ভয় দেখায়। আর এই ভয়ের কারণেই মূলত নান্টু মারা যায়। হতে পারে ওই ভয় দেখানোটা ওই পর্যন্তই থাকতো, কিন্তু ও তো মারাত্মক ভয় পেয়েছে, যার কারণে সে মারা যায়। আরো মারা না গেলেও হয়তো পরবর্তীতে আরো বড় ধরনের ক্ষতি করতো। তবে এতটুকুর মধ্যেই এই বিষয়টা শেষ হয়ে যায়, আর পরবর্তীতে কোনো সমস্যা হয়নি। আর এই ঘটনায় যাদের নাম বলা হয়েছে ওরা কেউই এখন আর জীবিত নেই, এটাই আমাদেরকে জানিয়েছেন রুবেল ভাই। প্রিয় লিসেনার্স, আমরা যে যেই ধর্মেরই হই না কেন, আমরা অন্য কোনো ধর্মীয় স্থাপনা অপবিত্র করা, নোংরা করা
সেটার ক্ষতি সাধন করা, এটা কিন্তু করা আমাদের উচিত নয়, এটা কারোরই উচিত নয়। যার যার ধর্ম সেই পালন করবে। তো এটা আমাদের ধর্ম শিক্ষা দেয় না। এটাই এই ঘটনার একটি শিক্ষণীয় বিষয়। আর এই ধরনের কোনো ঘটনা যদি কেউ ঘটায় ফেলেন, তাহলে এই ঘটনার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আর পূর্বেও আমরা এই ধরনের বিষয়গুলো আমরা দেখেছি, যে প্রত্যেকটা উপাসনালয়েই ওই ধর্মের অশরীরগুলো অবস্থান করে। তারা কিন্তু খুব ক্ষিপ্ত হয়, আর হেন কর্মকাণ্ডের কারণে ওরা প্রতিশোধ গ্রহণ করে, যেটা এই ফুপার বেলাতেও হয়েছে। ফুপার নিজের সাথে সমস্যা না হলেও তার একটি সন্তানকে কিন্তু হারাতে হয়েছে।